বয়সটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন। ঐকিক নিয়ম কিন্তু আজকে শেষ করে দিব। ঐকিক নিয়ম থেকে প্রাইমারিতে 1 থেকে 2 মার্ক পাবেন, মোটামুটি শিওর থাকেন। হ্যাঁ, আর আজকে যে টেকনিকগুলো দেখাবো এই টেকনিকগুলো আপনি কোথাও শিখতে পারেন না, এটা আমি বলে দিতে পারি। তো সবাই একটু শেয়ার করে দিবেন যারা আছেন দ্রুত। বেশি শেয়ার করার দরকার নেই, একটা শেয়ার করবেন, একটা করে শেয়ার করলেই এনাফ। আপনারা জানেন যে পরীক্ষার সম্ভবত আজকে পত্রিকায় দেখলাম যে আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ড 24 তারিখের পর বা 25 তারিখ থেকে পাওয়া যাবে। তার মানে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যে বিষয়টা। আর দেশের অবস্থা ভালো থাকলে তো অবশ্যই পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, তবে পরীক্ষা অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ার আগ পর্যন্ত একদম শিওর হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু তারপরেও পরীক্ষা হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের উপরে? ঐকিক নিয়ম। তো জানেন যে শুধু প্রাইমারি না, যে কোনো চাকরির জন্য ঐকিক নিয়ম অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে কিন্তু ঐকিক নিয়মের যত অঙ্ক আছে সবগুলো করার চেষ্টা করব এক ক্লাসে, আর কিছু বাদ থাকলে নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে। তো একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত দ্রুত সবাই। হ্যাঁ, বয়েজ কিলার অ্যাডমিট কার্ড তো আমি দেখলাম আজকে পত্রিকায় দেখলাম যে 25 তারিখ থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। হ্যাঁ, এটাই শুনতেছি যে ডিসেম্বরের 1 তারিখে পরীক্ষা হবে, কিন্তু এটা আপনারাই বলতে পারবেন যে হবে কি হবে না। নূপুর বলছেন চরণবীর সিংড়া থেকে। মোহাম্মদ সুজান আলী ডান। সুশি শিকদার শেয়ার করছেন। মনোয়ার হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আজিজুল 18তম বই নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। বই রিভিউ দিবেন সবাই। 18তম নিবন্ধনের বইটা কিন্তু মানে এত বেশি চাহিদা, মানে কি বলবো। আসলে নিবন্ধনের জন্য তো আসলে আহামরি খুব বেশি পড়তে হয়, ব্যাপারটা কিন্তু ওইরকম না। আমাদের যে নিবন্ধনের বইটা বের হয়েছে ওইটা যদি ভালো করে শেষ করতে পারেন, শুধু নিবন্ধন না, যে কোনো চাকরির জন্য হেল্পফুল একটা বুক। তো আপনি চাইলে বইটা পড়তে পারেন। সুচি শিকদার জ্যামিতি পারি না স্যার। জ্যামিতি তো অনেক সহজ ব্যাপার সুচি শিকদার। ফোনে কি মেসেজ আসবে না? হ্যাঁ, ফোনে মেসেজ আসবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের মেসেজ নাকি 25 তারিখের পর পাওয়া যাবে। দ্রুত একটু শেয়ার করে দেন। আমরা কিন্তু 1000 প্লাস করে শুরু করে দেবো, কারোর জন্য ওয়েট করবো না। শুধু শেয়ার করে দেন, যারা যারা আছেন এরা শেয়ার করে দিলেই হবে। আচ্ছা, কিন্তু খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কিসের উপরে? প্রাইমারি শর্ট সাজেশন বইটা, শেষ মুহূর্তের প্রিপারেশন যাদের, যারা ভালো করতে চান। আজকে অবশ্যই 8:30টায় চলে আসছি, উইথাউট ঘোষণা, আইনি ঘোষণা। আর পোলাপান পড়াশোনা করে না, মানে পরীক্ষার ডেট যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত মানে এরা সিরিয়াস হবে না, বোঝা যাচ্ছে। 18তম বইটা কিনেছি, ধন্যবাদ। হ্যাঁ, 18তম বইটা যারা যারা কিনছেন একটু কমেন্টে জানান কে কে কিনছেন। 18তম নিবন্ধনের বইটা কে কে কিনছেন একটু কমেন্টে জানাবেন। আমি বলেছি সবাই একটা করে শেয়ার করেন, 2টা 3টা 5টা দরকার নাই। আজিজুল ইসলাম স্যার, নৌকা স্রোত দূরত্বের উপরে। হ্যাঁ, নৌকা স্রোতের উপরে নেক্সট দিন ক্লাস হবে, মানে নেক্সট ক্লাস হবে নৌকা এবং স্রোতের উপরে। ওই ফোনটা দাও। আমাদের অফিস বাণিজ্যিক অফিস হচ্ছে বাংলা বাজার, আবাসিক অফিস হচ্ছে মিরপুরে। সবাই দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করলে আপনাদের জন্য ভালো। মানে হ্যাঁ, নৌকা স্রোতের অঙ্ক এক ক্লাসে শেষ হয়ে যাবে, সহজ অঙ্ক, ওগুলো সহজ যদি বুঝতে পারেন ব্যাপারটা। শেয়ার করে দেন দ্রুত। এখনো কিন্তু আমরা মাত্র 800-র মধ্যে সীমাবদ্ধ আছি। দেখতেছি না 800 শেয়ার হইতেছি, মানে কি বলবো, নিজের ওয়ালে একটু শেয়ার করবেন, তাও সমস্যা। একটা করে শেয়ার করলে তো হয়ে যায়, বলেন, এত বেশি তো করা লাগে না।
মেজবা আহমেদ বলছেন প্রাইমারি শর্ট সাজেশন বইটি এক কথায় দারুণ, সেই সাথে অন্য বইগুলো আমি অনেক কমন পাইছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কমন পাবেন, ভবিষ্যতে বইগুলো আরো বেশি কমন পাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহবুব আলম বলছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। 1000 প্লাস কিন্তু হচ্ছে না, আপনারা শেয়ার করতেছেন না, দ্যাটস ওয়াই হচ্ছে না। সাদিয়া ফরমান কি ফারমান প্রিয়া স্যার আমার কমেন্ট তো পড়েন না। হ্যাঁ পড়ে ফেলেছি আজকে। নিবন্ধন স্কুলের সহকারী শিক্ষক পদে আবেদন করে রিটেন প্রশ্ন কোথা থেকে হবে? রিটেন প্রশ্ন হবে কলেজ পর্যায়ে, বেশিরভাগই ইন্টারমিডিয়েট থেকে আসে, স্কুল থেকে কিছু আসে। চাঁদপুর সদর উপজেলা। ওকে, আর কিছুক্ষণ ওয়েট করি। এই যে 901 হয়ে গেছে, 1000 হলেই শুরু করে দেবো আজকে। কিন্তু এখান থেকে অনেকগুলো ওই নিয়ম থেকে যে অঙ্কগুলো নিয়েছি, আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, জ্যামিতির ক্লাস ইনশাল্লাহ জ্যামিতির ক্লাসও নেওয়া হবে যদি সময়, মানে এখন তো সময় থাকা স্বাভাবিক, আসলে ব্যস্ত হয়ে গেছি। আপনারা জানেন যে আমাদের ওই যে নিবন্ধনের একটা পেইড ব্যাচ চালু হচ্ছে, তো ওইখানে সময় দিতে হয়, আবার বইয়ের কাজে সময় দিতে হয়, আবার এই যে ফ্রি ক্লাসে সময় দিতে হয়। দেখা গেল যে সব মিলিয়ে হিউজ পরিমাণ টাইম লাগে। তো বুঝতেছেন যে সবকিছু মিলিয়ে দেখা গেল যে অনেক সময়ের প্রয়োজন। 36 বাজে, তো 40-এর মধ্যে শুরু করে দেবো। আর একটু শেয়ার তো করতেছেন না, 25টা শেয়ার করছেন, এজন্য যে ক্লাস আসতে মন চায় না। যে এতগুলো দেখতেছি 900 জন, বাট সমস্যা হচ্ছে যে শেয়ার হয়েছে কয়টা, মাত্র 387টা শেয়ার, 962। এই তো 1000 হয়ে গেছি, শুরু করে দেবো। হয়ে যাবে 991 হয়ে গেছে। এই যে আপনার 1K হয়ে গেছে, তো এখন শুরু করে দেবো। আর এই বইটা থেকে কিন্তু প্রাইমারি শেষ মুহূর্তে যারা নিজেকে প্রস্তুতি আরো গুছিয়ে নিতে চান, তাদের জন্য প্রাইমারি শর্ট সাজেশন আছে। আমাদের নিবন্ধনের জন্য কিন্তু শুধু নিবন্ধন শর্ট সাজেশন পড়লেই হবে। হ্যাঁ, তাহমিনা লিজা বলছেন আপনার সবগুলো বই নিচ্ছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। পেইড বেসে ভর্তি হয়েছে। হ্যাঁ, পেইড বেসে যারা ভর্তি হয়েছেন তাদের বই পাঠানো শুরু হয়েছে। আজকে মনে হয় যে 7 তারিখ পর্যন্ত যারা ভর্তি হয়েছিলেন, আপনারা জানেন হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, 7 তারিখ পর্যন্ত যারা ভর্তি হয়েছে তাদের বই আজকে পাঠানো হয়েছে। সেম ভাবে 8, 9 দেখেন কতদিন বাদ আছে, 10, 11, 12 এরকম ক্রমান্বয়ে পাঠানো হইতেছে। দেখা গেল যে একদিনে তো এত বেশি বই পাঠানো যায় না। তো দেখা গেল তো সবার বই, মানে পেইড বেসে ভর্তি হলে কিন্তু যে 270 টাকার যে বইটা প্লাস 60-70 টাকা কুরিয়ার চার্জ লাগে, এটা কিন্তু টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছেন পেইড বেসে যারা যারা ভর্তি হচ্ছেন বা হয়েছেন। আর ক্লাসগুলো তো জানেন যে রেগুলার ক্লাস হবে, ইভেন কি স্পেশাল ভাবে আপনার ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাস, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে বাংলার ক্লাস। তো আপনি চাইলে ভর্তি হতে পারেন। আমারই যে খুব বেশি টাকা তা না, কিন্তু এখন কিন্তু 1250 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি কি পাচ্ছেন, এই যে 350 বা 320 টাকার একটা তো কুরিয়ার খরচ সহ এইটাই পড়ে যায়, তো বইটাই ফ্রি পাচ্ছেন। বাকি থাকতেছে 900 টাকা। 900 টাকা হিসাব করেন, 900 টাকার প্রেক্ষাপট হিসাব করেন, প্রায় 4 মাস লাগবে কোর্সের শেষ হইতে। হ্যাঁ, 4 মাস কয় টাকা করে পড়ে বলেন? 3-4 জন টিচারের ক্লাস নিবে, কয় টাকা করে পড়ে? প্রতি মাস তো 200 টাকা করেও পড়ে না। আর তারপরে হচ্ছে আবার 40টা পরীক্ষা আছে নিজেকে যাচাই করার জন্য, মানে পরীক্ষার মধ্যে থাকলে, রেগুলার পরীক্ষা দিলে, রেগুলার ক্লাস করলে প্রতি 3টা ক্লাস একটা পরীক্ষা, 3টা ক্লাস একটা পরীক্ষা। এজন্য বলবো এখনো কিন্তু ভর্তি হওয়া যাচ্ছে, নিবন্ধন কোর্সে এখনো কিন্তু ভর্তি হওয়া যাচ্ছে। তো আপনি চাইলে এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন, 01734519229। এগুলোর বাইরে কিছু পড়তে হবে না, আমরা এখানে যা ক্লাসে যা যা পড়াবো তাই। আর এমনি তো প্রাইমারি কোর্সটা তো ফ্রিতে চলতেছে, প্রাইমারি ক্লাস ফ্রিতে চলতে থাকবে, কিন্তু নিবন্ধনের জন্য আপনি চাইলে 1250 টাকা দিয়ে, এখনো কিন্তু 50% ছাড় রাখা হয়েছে। নর্মালি এই কোর্সের আসে 2500 টাকা, সেখানে আবার বইটাও ফ্রিতে পাচ্ছেন। এই জন্য বলবো যে আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন, এখনো সময় আছে। আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু হয়ে গেছে। আবার বলতে যে হিউজ পরিমাণ, যে হিসাব করেন, মানে আমরা একদিনে মানে আজকে 7 তারিখের বই পাঠাইছি, কালকে হয়তো বা দেখা যাবে 8 তারিখ, তারপরে 9 তারিখ, এভাবে কিন্তু বইগুলো আমরা পাঠিয়ে দেবো, এটা ফ্রিতে পাঠাচ্ছি সবাই। তানিয়া সুলতানা বলছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শারমিন শেখ শেয়ার ডান। এই দেখেন আমরা আজকে কি করব বলছিলাম, ঐকিক নিয়ম করব। কই থেকে? প্রাইমারি শর্ট সাজেশন বই থেকে ঐকিক নিয়মের মনে হয় 23-24টা অঙ্ক আছে, প্রত্যেকটা ম্যাথে আছে করে দেবো। ইভেন কি আপনার এই ম্যাথগুলা আমি করানোর পর আপনি নিজে নিজে পারবেন, বাসায় একবার প্র্যাকটিস করলে নিজে নিজে যে কোনো ঐকিক নিয়মের ম্যাথ আসলে আপনি পারবেন, কারণ এখানে সব নিয়মগুলো নেওয়া হয়েছে।
এখন দেখেন যে এখানে বলছে 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে। ঐকিক নিয়মের এই ধরনের অঙ্ক আসলে আমরা আগে কি করতাম, এভাবে করতাম না, যে 60 জন করতে পারে 18 দিনে, একজন করতে পারে 18/60 দিনে, না একজনের করতে বেশি লাগবে, 60 জনে যদি 18 দিনে করে, দেখেন এই যে এখানে কিন্তু গন্ডগোল লেগে যায়। অঙ্কজন এই নর্মাল নিয়মে করি যে 60 জনে একটা কাজ করতেছে 18 দিনে, তাহলে একজনে যদি এই কাজটা করতে চায় তাহলে কিন্তু সময় বেশি লাগবে, তাহলে 60 × 18। এখন যদি এই কাজটা 36 জনে করতে চায়, এই একজনের জায়গায় যদি 36 জনকে নিয়ে আসি তাহলে কিন্তু সময় কম লাগবে। এই যে কম লাগলে তখন হয়ে যায় কত, ভাগ হয়ে যায় 18/36। দেখেন 18 দ্বিগুণে 36, এই যে 30 দ্বিগুণে 60, তার মানে 30 আমাদের অ্যান্সার আসলো। আমাদের পরীক্ষার হলে কি এত টাইম আছে? এটা কিন্তু প্রাইমারি প্রশ্ন 2015 সালের। আমরা এত কিছু করব না, কি করব, ঐকিক নিয়মের কোনো অঙ্ক দেখলে, ঐকিক নিয়মের কোনো অঙ্ক দেখলে আমাদের মেইন কাজ হচ্ছে প্রথম দুইটা সংখ্যা গুণ করব। প্রথমে যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যা গুণ করব। দেখেন টেকনিকটা দেখেন, প্রথম দুইটা সংখ্যা গুণ করব, শেষেরটা দ্বারা ভাগ করব। ঠিক আছে, প্রথম দুইটা দ্বারা গুণ, শেষেরটা দ্বারা ভাগ। তাহলে কি হচ্ছে দেখেন তো, এই যে 18 দ্বিগুণে 36, এই যে 30। আচ্ছা, আগে আমরা 30 আনছিলাম না, দেখেন এইটাও কিন্তু 30 হয়েছে কিনা। এইভাবে কিন্তু আমরা করবো প্রত্যেকটা অঙ্কই। এখন যে টেকনিকটা দেখালাম আমরা কিন্তু এই টেকনিকের মাধ্যমে প্রতিটা অঙ্ক করার চেষ্টা করব। এখন আসেন যে এইটা আমরা আরেকটা সিস্টেমে করতে পারতাম, ওই যে M1 D1 M2 D2 দিয়ে এভাবে করা যাইতো, M1 D1 M2 D2। এইভাবে হলে আমাদের কি করতাম, এখানে এই যে এটা হচ্ছে M1 এর মান, প্রথম লোক সংখ্যা, এটা M1, আর এটা হচ্ছে প্রথম দিন, এজন্য D1। আমাদের কি দেওয়া আছে, এই যে এটা দ্বিতীয় লোক, তাই না, এটা হবে কি M2 মানে দ্বিতীয় লোক সংখ্যা, আর কত দিনে তৃতীয় লোক সংখ্যা মানে D2টা বের করতে বলছে যে কত দিনে। তার মানে এখানে সবগুলো ভ্যালু বসিয়ে দেন। M1 এর মান কত, 60, D1 এর মান কত, 18 মানে প্রথম লোক সংখ্যা, M2 মানে কি দ্বিতীয় লোক সংখ্যা কত, 36, D2 কত জানি না, D2টা আমাদের নির্ণয় করতে হবে। আপনি চাইলে এইখান থেকে দেখেন আমরা কার মান বের করব, D2, তার মানে 36টা এই সাইডে ভাগ হয়ে আসবে, এই যে D2 = 60 × 18, নিচে হচ্ছে 36, এখন 18 দ্বিগুণে 36, এইখানে 30। এইভাবে কিন্তু মোটামুটি অ্যান্সারটা কিন্তু আপনার চলে আসবে। হ্যাঁ, কিন্তু সময়টা একটু বেশি লাগে। কিন্তু আমি যেটা দেখালাম যে প্রথম দুইটা গুণ, তৃতীয় মানে 3 নম্বরটা দ্বারা ভাগ। এখন বলতে পারেন এই নিয়মে কি সবগুলো হবে? হ্যাঁ, সবগুলো হবে। আপনি যদি এক্সাক্ট দিনগুলা আর সংখ্যাগুলো বের করতে পারেন, লোক সংখ্যা এবং দিন যদি বের করা যায়। ক্লিয়ার ব্যাপারটা? এখন ব্যাপারটা ক্লিয়ার কিনা এখন এটা বলেন, যে এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এরপরে কি আছে দেখেন, এটা কিন্তু সবার ক্লিয়ার, আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা যদি আসি যে 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ। এই যে যেহেতু এই যে সমপরিমাণ যদি উল্লেখ থাকে না, যেমন এত টাকা আয় করে, এখানেও বলা আছে সমপরিমাণ। সমপরিমাণ মানে কি 720, এই সমান সমান যদি কোনো সংখ্যা উল্লেখ থাকে এটা এটা লাগবে না। তার মানে 12 জনে 3 দিনে আয় করে এত টাকা, তাই না, 12 জনে 3 দিন। তার মানে এখানে প্রথম কোন দুইটা সংখ্যা নিতে হবে, যেহেতু সমপরিমাণ, এই দুইটা বাদ, হ্যাঁ সমপরিমাণ থাকা যাবে না। তার মানে প্রথম দুইটার গুণফল 12 × 3, শেষের সংখ্যা কত, 9, এই 9 দ্বারা বাদ। দেখেন 3 × 3 = 9, 3 × 4 = 12। তার মানে কয় দিন লাগবে, 4 দিন। এই অঙ্কটা দেখেন 26তম বিসিএস এর একটা অঙ্ক। আপনারা কিন্তু পরীক্ষার হলে যখন করবেন তখন কি আপনার কি করতে হবে বা খাতার মধ্যে লিখতে হবে, কিছুই নিতে লাগতো না। 12 × 3 নিচে হচ্ছে 9, তাহলে কত, 3 × 3 = 9, 3 × 4 = 12, মুখে মুখে করে ফেলবেন। পরীক্ষার হলে কিন্তু এত টেনশনের কিছু নাই। দেখেন হয় কিনা। দেখেন যে এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে পরবর্তীতে মানে পরবর্তী ম্যাথে যাব। নেটওয়ার্ক সমস্যা, দেখেন যে ক্লিয়ার কিনা এই ম্যাথটা, এই টোটালি আপনার মাথায় মানে এটা সেট আপ হয়েছে কিনা। দুইটা অঙ্ক করালাম কিন্তু দুইটাই সেট আপ হতে হবে। পরবর্তীগুলো কিন্তু আমরা আরো দ্রুত করব, আরো দ্রুত কিন্তু করে যাব, সবগুলো অঙ্কই দ্রুত করব। ঠিক আছে, নীলপরি বলছেন যে ক্লিয়ার। নীলপরি লালপরি কত রকম পরি।
ফেসবুকে পাওয়া যায়। হ্যাঁ, এরপরে দেখেন, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে? কয়তম? 27তম বিসিএস এর প্রশ্ন। এখন বলতে পারেন যে ওই নিয়মে হবে কিনা। হ্যাঁ, প্রথম দুইটার গুণফল দেখেন 9 12। এখন দেখেন তো নিচে কি, এই নিচে 3 নম্বর লোক কত? এই 3 জন হবে, নিচে কি 3 লিখবো? এটা বল নিজে, যে এটা যদি ধরতে পারেন তাহলে অঙ্ক পারবেন যে নিচে আসলে অ্যাকচুয়ালি কতজন লোক আছে 3 নম্বরে। বলছে যে একটি কাজ 3 জন লোক 12 দিনে করতে পারে, আমাদের বলতেছে অতিরিক্ত এই 3 জন লোক, 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত আরো 3 জন লোক, তাহলে টোটাল লোক সংখ্যা কতজন হয়ে যাচ্ছে? শেষ অবধি কতজন লোক কাজ করতেছে, আপনাকে এটা করতে হবে, শেষ অবধি কতজন লোক এই কাজটা করতেছে। 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত বলতেছে 3 জন লোক যদি নিয়োগ দেয়। অতিরিক্ত 3 জন মানে কত? আগে ছিল 9 জন, 9 এর সাথে আরো 3 জন যোগ হয়ে গেল। আসল কথা হচ্ছে যে 12 জন লোকে, অঙ্কটা কিন্তু এইভাবে বলা আছে যে 12 জন লোকে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে তো সহজ হয়ে যেত একদম, যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে 12 জন লোক কাজটি কত দিনে করতে পারবে, এটা যদি বলা থাকতো সবাই পারতেন। কিন্তু যখনই আছে যে অতিরিক্ত 3 জন, অতিরিক্ত 3 জন মানে কি, কার সাথে 3 জন অ্যাড হয়েছে? এই 9 জনের সাথে 3 জন অ্যাড হয়ে, তাহলে 3 নম্বর সংখ্যাটা কত হয়ে গেছে? বলছেন প্রথম দুইটার গুণফল শেষেরটা তারা ভাগ, 3 নম্বর সংখ্যাটা হয়ে গেছে 12, তাহলে এইটা হয়ে গেল 12। ঠিক আছে, কেন 12 হলো বুঝছেন? যে আমাদের বলছে যে অতিরিক্ত মানে একটা কাজ অলরেডি কিছু লোক করতেছে, মানে 9 জন লোক একটা কাজ করতেছে, তাদের সাথে মানে 9 জন লোকে ওই কাজটা 12 দিনে শেষ করতে পারবো, এরকম একটা টার্গেট নিয়ে একটা কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু এখন যে কাজটা করাইতেছে বা মালিক চাইতেছে আরো তাড়াতাড়ি আমার শেষ করতে হবে, তাদের সাথে আরো 3 জন লোক নতুন করে অ্যাড করে দিছে, তাহলে তো সময় কম লাগবে, তাহলে সময় লাগবে না। তাহলে মোট কতজন লোক কাজ করতেছে? 9 জনের জায়গায় লোক সংখ্যা হয়ে গেছে কয়জন? 12 জন। এই জন্য কিন্তু নিচে 12 হয়েছে। মানে যে নর্মালি বলছিলেন যে তন্ময় ভাই বলছিল, কি বলছিল, প্রথম দুইটার গুণফল শেষেরটা দ্বারা ভাগ, আপনি এইভাবে করে ফেললেন, প্রথম দুইটার গুণফল শেষের 3 দ্বারা ভাগ করে দিয়ে এলেন, 4 নং 36 অ্যান্সার বের করলেন, পরীক্ষায় দিয়ে এলেন, বলেন যে অঙ্ক তো হলো না, তন্ময় ভাই তো শিখাইছিল অঙ্ক তো হলো না। কিন্তু ব্যাপারটা তো এখানে বুঝতে হবে যে 3 নম্বর সংখ্যাটা আসলেও কত, 3 নম্বর সংখ্যাটা অ্যাকচুয়ালি 12টাকে তারা সিস্টেমে করে দিচ্ছে যে অতিরিক্ত 3 জন, আর অতিরিক্ত 3 জনের জায়গায় যদি বলতো অতিরিক্ত 5 জন, তখন হয়ে যেতে পারতো 9 এর সাথে 5 যোগ হইতো। যাই হোক, সরাসরি বলতে পারতো যে 12 জন লোকে কতদিনে করতে পারবে। হ্যাঁ, কেন যোগ হয়েছে এই জিনিসটা আপনার এই বেসিকটা ক্লিয়ার হতে হবে যে এই কারণে এখানে যোগ হয়েছে। ওকে, নেক্সট, এটা কিন্তু ক্লিয়ার, আশা করি যে সবারই ক্লিয়ার। এটা আপনারা করবেন, কোন বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে? একই অঙ্ক, দেখি কে কে পারেন। ক্লিয়ার যদি হয়ে থাকে একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন, যারা পরে আছেন শেয়ার করবেন। 1000 শেয়ারও হয়নি, 1500 প্লাস দেখছি। আর বোঝানোর তো কিছুই নাই। 3 নম্বরটা কি, প্রথম দুইটার গুণফল শেষেরটা কত হয়ে যেতেছে? অতিরিক্ত 3 জন, যেহেতু লোক সংখ্যা আগে যা ছিল তার সাথে আরো 3 জন লোক অ্যাড করতে বলছে, এটা হচ্ছে 3 নম্বর সংখ্যা। তাহলে আগে ছিল 9 জন, 9 এর সাথে আরো 3 যোগ করলাম, হয়ে গেল 12 জন, মোট লোক 12। মোট যতজন ততজন আমাদের বের করতে হবে। মেইন কথা হচ্ছে এটা যে মোট কতজন লোক আছে। সহজ না? একদম সহজ। যারা দেখেন ওই কিংডম এতদিন যারা মানে অনেক সময় নিছেন বা এইটা ওইটা, কিচ্ছু না, একদম সহজ, যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। হ্যাঁ, সবাই কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছেন অলরেডি, অনেকে অ্যান্সার দিছেন। কে কে অ্যান্সার দিছেন? আসকান্দার আলী বলছেন 25, তানিয়া সুলতানা বলছেন ওকে স্যার ক্লিয়ার, কাশপি 25, তিথি বলছেন 25। স্যার আরেকটু বোঝানো, এই যে এটা বুঝবেন, এটা বুঝলেই হবে। প্রত্যেকটা অঙ্কই দেখেন প্রাইমারিতে আসছে, তার মানে প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু 1 থেকে 2 মার্ক পেয়ে যেতে পারেন পরীক্ষায়, শুধু প্রাইমারি না, যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে ম্যাথ আসবে। ঠিক আছে, এখন আসেন পরের অঙ্কটা। কোনো বাড়িতে 10 জন লোক, 10 জন লোকের 30 দিনের খাবার আছে, তাহলে আমাদের টেকনিক অনুযায়ী কি হবে? টেকনিক অনুযায়ী আমাদের কি হচ্ছে বলেন তো? এটা, হ্যাঁ, টেকনিক অনুযায়ী হচ্ছে প্রথম দুইটার গুণফল। ওকে, প্রথম দুইটার গুণফল 10 × 30, শেষেরটা দ্বারা ভাগ, শেষেরটা কত দেওয়া আছে? ওই বাড়িতে 2 জন মেহমান আসলে, শুধু কি 2 জন মেহমান খাবে নাকি যে লোকজন আছে তারাও তো খাবে, তাই না? আপনার বাসায় যখন মেহমান আসে
শুধু মেহমানের খাবার দেন নাকি আপনারা না খেয়ে বসে থাকেন, তা তো করেন না। ব্যাপারটা হচ্ছে এরকম, আগে ছিল 10 জন লোকজন, আগে ছিল 10 জন লোক একটা বাসায় ছিল, যে 10 জনের খাবার ছিল 30 দিনের, তাহলে 10 × 30 লিখলাম। ভালো কথাই বলতেছে যে ওই বাড়িতে যদি আর 2 জন মেহমান আসে তাহলে এই খাবার তাদের কতদিন চলবে, তাহলে 10 জনের সাথে 2 জনের টোটাল কতজন হয়ে যাবে? আগে তো ছিল 10 জন, এর সাথে 2 জন মেহমান, তাহলে হয়ে গেল টোটাল লোক 3 নম্বর সংখ্যাটা, টোটাল লোক সংখ্যা হয়ে গেল 12 জন। তার মানে আমাদের আলটিমেট অঙ্কটাতে বলা হয়েছে এইভাবে যে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই মানে 12 জন লোকে ওই খাবার আর কতদিন চলবে? 10 জন লোক যদি 30 দিনে খাইতে পারে, 12 জন লোক ওই খাবার কত দিনে খাইতে পারবে, শেষ করতে পারবে। ব্যাপারটা এরকম, যে এখানে কিন্তু বলা নাই যে 2 জন মেহমান আসে, 2 জন মেহমান আসলে বলার উদ্দেশ্য 10-এর সাথে 2 জন অ্যাড হইলো, তাহলে টোটাল হয়ে গেল 12 জন। মানে 10 জন লোক খাইতে পারে 30 দিন, তাহলে 12 জন লোক কত দিনে খাইতে পারবে। অঙ্কটা কিন্তু এইভাবে বলতে পারতো, কিন্তু তারা একটু টেকনিক করে একটু চেঞ্জ করে দিছে, যে আপনার মাথায় ধরে কিনা ব্যাপারটা। তাহলে টোটাল লোক হয়ে যাবে 3 নম্বর সংখ্যাটা কত? 12। ভালো কথা, 12, 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে 12, 5 6 30, তার মানে দেখেন 25 দিন চলবে। 10 জনে খাইতে পারে 30 দিন, যদি 12 জনে ওই খাবার খায় তাহলে 25 দিন চলবে। ওকে, ক্লিয়ার হলে বলবেন, ক্লিয়ার হলে বলবেন। হ্যাঁ, এগুলা কিন্তু মানে আপনি কোন জায়গায় যদি পেইড বেসেও ভর্তি হয়ে থাকেন, আমার মনে হয় না যে এত সময় নিয়ে এইভাবে কেউ বোঝাবে। হ্যাঁ, কে বলছেন যেন আমার কমেন্ট কোনোদিন পড়া হয় না? হ্যাঁ, হবে হবে, পড়া হবে, সবার কমেন্টই পড়া হবে। আসলে আপনারা দেখতেছেন যে অসংখ্য কমেন্ট আসে, আমি যখন তাকাই মানে ফোনের দিকে, তখন যে কমেন্ট গুলো আসে ওইগুলাই কিন্তু আমি পড়ি। ঠিক আছে, ক্লিয়ার এটা? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2010 আসছিল। এরপর একটা, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমে দিলে কাজটি সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে? দেখেন এটা করেন, যে কাজটি মানে কমিয়ে দিলে শতকরা কতদিন সময় বেশি লাগবে, এটা দেখি কে কে পারেন। 5 নম্বরটা, সবাই একটু শেয়ার করে দেন, পরে যারা আসছেন কাইন্ডলি একটু শেয়ার করবেন। শেয়ার না করার কারণেই কিন্তু এই যে ক্লাসগুলো মাঝে মাঝে নেওয়া হয় না, কারণ দেখা গেল যে আপনারা কথা শুনেন না। হ্যাঁ, দূরত্ব ব্যাগ সময়ের উপর ক্লাস হবে, নেক্সট ক্লাস। এটা দেখেন 23তম বিসিএস এর প্রশ্ন, 21তম বিসিএস কি বলা আছে? 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে। আগে আমাদের বের করতে হবে 2 জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কয়দিন লাগবে ওইটা, তারপরে দেখবো শতকরা কতদিন। অঙ্কে এখানে দুইটা পার্ট আছে, একটা হইতাছে যে 2 জন লোক যখন কমিয়ে দিলাম এই কাজটি করতে কতদিন লাগলো, এটা আমাদের বের করতে হবে। ওইটা থেকে আমাদের যেতে হবে যে শতকরা কতদিন বেশি লাগছে, ওইটা সহজ ব্যাপার, যে শতকরা কতদিন বেশি লাগছে ওইটা সহজে বের করতে পারবো। প্রথমে আমাদের টেকনিকটা কি ছিল? প্রথম দুইটার গুণফল 8 × 12, নিচে কোনটা হবে? নিচে কি বলছে? নিচেতে 3 নম্বর কোনো সংখ্যা নাই, যদি বলা আছে 2 জন লোক কমিয়ে দিলে, কোন জায়গা থেকে 2 জন লোক? আগে ছিল 8 জন, 8 জন থেকে আমাদের বলতেছে 2 জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কতদিন লাগবে। 8 জন ছিল, 8 জন থেকে 2 জন কমালাম, তার মানে এখানে কিন্তু আলটিমেট বলা আছে যে 6 জনে কাজটি সমাধান করতে কতদিন লাগবে। ব্যাপারটা কিন্তু এরকম হয় যে 6 জনে, কিন্তু এখানে একটু আপনাকে প্যাচ লাগিয়ে দিছে, যে সরাসরি বলা নাই, 6 জনের জায়গায় বলা আছে যে আগের থেকে যদি 2 জন লোক কমিয়ে দেই তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে। তো তাহলে আমরা দেখলাম যে 8 জন ছিল আগে, ওইখান থেকে 2 জন আমরা কমিয়ে দিলাম, তাহলে আমাদের আলটিমেট 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 6 জন লোক কত দিনে করতে পারবে। ওকে, এখন আসেন এটা কাটাকাটি করেন, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে কত? 16 দিন। এটা গেল, আগে করতো কয় দিনে? দেখেন আগে করতো 12 দিনে, 8 জনও করতো 12 দিনে, কিন্তু 2 জন যখন কমিয়ে দিয়ে 6 জন লোক হয়ে গেল তখন সময় লাগতেছে কতদিন? 16 দিন। আসলে সময় বেশি লাগতেছে কতদিন? এই যে বলছে না, কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে। আসলে আমরা আগে দেখবো যে
কতদিন টোটাল, এমনিতেই কতদিন বেশি লাগতেছে, তাহলে আগে মানে বর্তমানে লাগতেছে 16 দিন, আগে লাগতো কয় দিন, 12 দিন, তাহলে সময় লাগতেছে কয় দিন বেশি, 4 দিন সময় বেশি লাগতেছে, 4 দিন। তাহলে বলতেছে শতকরা কত দিন বেশি, এই যে শতকরা কত দিন, তার মানে শতকরা ইনটু কত দিন বেশি, দেখলাম 4 দিন বেশি, দেখেন শতকরা কত দিন বেশি, শতকরা 4 দিন বেশি, তাই তো আমরা লিখলাম এখানে যা আছে শতকরা কত দিন বেশি, তাহলে শতকরার সাথে দিনটা গুণ করে দিলাম, যে শতকরা 4 দিন বেশি। এখন নিচে কত হবে, কয় দিনের মধ্যে 4 দিন বেশি লাগতেছে, কয় দিন ছিল, মূল কাজটা কয় দিনের ছিল, 12 দিনে তারা শেষ করতে পারতো, এই যে 12 দিনে, 12 দিনে বেশি লাগতেছে 4 দিন, শতকরা কত, এইভাবে চিন্তা করতে হবে যে 12 দিনে বেশি লাগতেছে 4 দিন, শতকরা কত, এই যে শতকরা যে জিনিসটা চাবে ওইটা উপরে হবে, আর টোটাল কত দিনে বেশি লাগতেছে এই জিনিসটা, 12 দিনের জায়গায় এখন লাগতেছে 16 দিন, তার মানে 12 দিন থেকে বেড়ে হয়ে যাচ্ছে কয় দিন, 4 দিন বেশি লাগতেছে, এই জিনিসটা আমরা লিখলাম 12 দিনে বেশি লাগতেছে 4 দিন, শতকরা কত, আর এইভাবে না বুঝলি যে শতকরা কত দিন বেশি, এই দুইটা গুণ নিচে হইতেছে, এটা দ্বারা ভাগ হয়ে গেছে, কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হবে, 3, এখন 100 কে যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে 3 33 সামথিং 33 দশমিক সামথিং আসে, এরকম আসে না, এরকম আর কি, ক্লিয়ার কিনা, দেখি এটা যদি ক্লিয়ার হন আমরা পরবর্তী যাব। হ্যাঁ, আর কিছু কিছু একটু সমস্যা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এই যে কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, এরা কি করে আমাদের ক্লাস দেওয়ার সাথে সাথে এরা কপি করে, মানে দেখলাম যে 15-20টা চ্যানেল বা ফেসবুকে দিয়ে দেয় সাথে সাথেই, মানে কপি করে জিনিসগুলা আমাদের কাছে না জানি, অথচ কপি করে, আমরা চাইলে যে তাদেরকে কপিরাইট ক্লেম দিয়ে তাদের চ্যানেলগুলো নষ্ট করে দিতে পারি বা ই করতে পারি, তাদেরকে বলবো যে যারা এই কাজগুলা করেন এগুলা করেন না, কারণ লোক আমাদের স্টুডেন্ট অনেক জায়গায় মানে প্রতারণার শিকার হচ্ছে, মানে বিভ্রান্ত হচ্ছে। কিভাবে বিভ্রান্ত হচ্ছে, ওই দিন দেখলাম যে এক ছাত্রী এসএমএস করছে, সে আরেকজনকে মানে টাকা পেমেন্ট করছে, কিভাবে, সে আরেক চ্যানেলে বা ফেসবুক পেজে ভিডিও দেখছে আমাদের এগুলা, আমরা যেমন যে নম্বরগুলো দিয়ে দিই, তো এইরকম ভিডিও করছে, সে ভিডিও দেখছে, সে ওখানে মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর তার কাছ থেকে টাকা নিছে, এই যে কোর্সের নাম বলে বা বই বিক্রির কথা বলে। এই জন্য বলবো যে লার্নিং স্কুলের কিন্তু অফিসিয়াল যে চ্যানেল, দেখেন অফিসিয়াল চ্যানেল আমাদের কোনটা, লার্নিং স্কুল, সরাসরি যে লার্নিং স্কুল ফেসবুক মানে ইউটিউব চ্যানেল লার্নিং স্কুল, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অফিসিয়াল। হ্যাঁ, এটার মধ্যে যদি কোনো নিউজ যায় এটা অথেন্টিক নিউজ হবে। জব, এই যে পেজ হচ্ছে জব ম্যাথ তন্ময় স্যার, এইটা আমাদের অফিসিয়াল একটা ফেসবুক পেজ। আর এখন যেটা থেকে করছেন যে লার্নিং স্কুল জব প্রিপারেশন, লার্নিং স্কুল জব প্রিপারেশন স্কুল, এই যে জব প্রিপারেশন, এখন যেটা থেকে ক্লাস করতেছেন আপনারা জব প্রিপারেশন পেজ থেকে, এইগুলো হচ্ছে আমাদের অথেন্টিক। এখানে মেসেজ দিতে পারেন এইখানে বা ই করতে পারেন, কিন্তু আপনি এইগুলার বাইরে গিয়ে কোনো পেজ বা কোনো ইউটিউব চ্যানেল আপনি লেনদেন করলে ওইটার দায়বদ্ধতা কিন্তু আমাদের জন্য না, কারণ অনলাইনে আপনারা জানেন যে অনেকেই প্রতারণা করে, অনেক কিছু করে। এরকম একটা মেয়ে দেখা গেল যে সে ভর্তি হতে গিয়ে যে না, আমাদের এইগুলার বাইরে আসলেও কোনো চ্যানেল নাই বা ওগুলো আপনি ই করবেন না, কারণ হচ্ছে যে ওনারা কি করে সাথে সাথে কপি করে আমাদের এগুলা, যে আমরা ক্লাস নিতেছি না, একটু পরে দেখবেন যে কপি করে দিয়ে দিচ্ছে। তো নেক্সট টাইম থেকে আমরা ব্যবস্থাও নিতে পারি, হয়তো বা দেখা গেল যে 3-4টা ভিডিওতে যদি আমরা কপিরাইট স্ট্রাইক মেরে দিই বা কপিরাইট দিয়ে দিই, তো তাহলে কিন্তু তাদের চ্যানেলটাই ডাউন হয়ে যাবে, আমি চাচ্ছি না ওইটা। তো এই জন্য বলবো যে সবাই কি করবেন, যে টাকা পয়সা লেনদেনের সময় অবশ্যই আমাদের অফিসিয়াল এই যে আমাদের পেইড ব্যাচ চলতেছে 17তম 18তম নিবন্ধনের, এখানে দেখলাম যে অনেক অনেক জায়গায় টাকা দিচ্ছেন, মানে আমাদের নাম বলে তারা টাকা নিচ্ছে। অথচ আপনি কিন্তু একজন শিক্ষিত মানুষ বা সচেতন মানুষ, আপনার কিন্তু চিন্তা ভাবনা করা উচিত যে কোথায় আপনি দেখবেন। এই জন্য আমি এই জিনিসগুলো বলে দিলাম, আপনার পরিচিত যারা আছে তাদেরকে একটু বলে দিবেন যে এইগুলার বাইরে, মানে এই বিষয়গুলোর বাইরে আপনি লেনদেন করবেন না। আর আমাদের তো পেজে তো আপনার নম্বরগুলো দেওয়া আছে, দেখবেন আমাদের পেজে যে নম্বরগুলো দেওয়া আছে, এগুলা থেকে যদি কোনো ই ঘটে এইগুলোর দায়বদ্ধতা আমরা দেবো, সমস্যা নেই। আচ্ছা, বলছেন কতবার কমেন্ট করলাম একবারও পড়লেন না, নিবন্ধন রিটেনে গণিতের কি বলছেন বলছেন, করতে পারতেছি না। যাই হোক, এটা মনে হয় আমরা কি 6 নম্বরটা করছি নাকি আগেরটা করলাম, কোনটা করলাম, ও এটা করলাম। এখন দেখেন যে এটা করি 6 নম্বরটা একই নিয়মে কিন্তু করব, যে কি, যে একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে, 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে। এই যে এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে, এই অঙ্কটা প্রাইমারিতে আসছে 2014-তে, প্রশ্ন থেকে বলে দেওয়া যায়। এখানে কি বলছে, একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে,
ভালো কথা, 500 জন লোক, খাবার আছে 20 দিন, কিন্তু বলতেছে যে 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? এখানে সংখ্যা 4টে হয়ে গেছে না? সংখ্যা কয়টা হয়ে গেছে? 4টে হয়ে গেছে। তাই বুঝতে পারছেন না 4টে সংখ্যা, কিন্তু আমাদের শিখছি কি 3টা সংখ্যার অঙ্ক। এখন দেখেন আসলে তো 5 দিন, যখন এই যে 20 দিনের খাবার ছিল, 20 দিনের খাবার 5 দিন খেয়ে ফেলছে, এই যে 5 দিন পর লোক আসছে, 100 জন চলে গেছে কয়দিন পর? 5 দিন পর। এখন এই যে 5 দিন পর যে 100 জন লোক চলে গেল, এই 100 জন লোক মানে টোটাল তো ছিল 500 জন, এই 500 জন থেকে 100 জন চলে গেছে, 100 জন মাইনাস হইতেছে 400, কিন্তু কয়দিন পরে? 5 দিন পরে। তার মানে 500 জন লোক টোটাল 5 দিন খাইছে, মানে 20 দিনের মধ্যে 500 জন লোক মানে 5 দিন খাইছে। 5 দিন খাওয়ার পর খাবার আছে কয়দিন? 15 দিনের। কয়জনের? এই 500 জনের মূলত খাবার আছে কিন্তু 15 দিনের, কারণ তারা অলরেডি কি করছে? 5 দিন খেয়ে ফেলছে। এই 500 জনে 5 দিন খাইছে খাবারটি, যে খাবারটা ছিল 20 দিনের খাবার ছিল, 500 জনের খাবার ছিল এখানে বলতেছে 20 দিনের, কিন্তু এই 500 জনে মিলে 5 দিন খাইছে। 5 দিন খাওয়া যখন শেষ হয়ে গেল, তখন কি হলো? 100 জন এই 500 জন থেকে চলে গেছে, তখন লোক হয়েছে 4 জন, 400 জন। তখন লোক হয়ে গেছে কয়জন? 400 জন। তার মানে আমাদের কি চিন্তা করতে হবে এখানে? এখানে চিন্তা করতে হবে যে একটি দুর্গে 500 জন লোকের কয় দিনের? 20 দিনের না, 15 দিনের খাবার আছে। একটি দুর্গে 500 জন লোকের 15 দিনের খাবার আছে। কেন? এই যে 5 দিন, যে 5 দিন কেটে দিতে হবে এখান থেকে, এই 5 দিন এটা থেকে কেটে দিতে হবে, তাহলে আপনার হয়ে গেল সহজ হিসাব। এখানে যতদিন পর বলা থাকবে এইখানে মূল দিন থেকে এটা মাইনাস করে দিবেন, যে 500 জন লোকের খাবার আছে, 15 দিনের খাবার আছে, এটা আপনাকে চিন্তা করতে হবে। তার মানে 5টা আমাদের গেল গা, ওইখান থেকে মাইনাস করে দিলাম। হ্যাঁ, এরপরে বলছে 100 জন লোক চলে গেলে, কই থেকে চলে গেছে? আগে তো ছিল 500 জন, 500 জন থেকে চলে গেছে কয়জন? 100। তার মানে 400 জন। লোক সংখ্যা দাঁড়াচ্ছে কয়জন? এই যে এখানে 100 জন চলে গেল 500 জন থেকে, তার মানে 400 জন লোক বাকি খাদ্যে কতদিন চলবে? তার মানে অঙ্কটা কিন্তু এইভাবে আসিল, যে 500 জন, অঙ্কটা কিন্তু এইভাবে দিতে পারতো এক্সামিনার, যে সহজ করে দিতে পারতো আপনাদের জন্য, যে 500 জন লোকের 15 দিনের খাবার আছে। গুড, এটা সবাই আমরা পারতাম। যদি বলতো যে ওই খাদ্য 400 জন লোকের কতদিন চলবে, খুব সুন্দর, আপনারা করতে পারতেন না? কিন্তু অঙ্কটাকে আপনাকে মডিফাই করে নিয়ে আসতে হবে 3টা সংখ্যায়। কেন আনবেন? আপনার বেসিক সহ কিন্তু বোঝানো হচ্ছে যে 500 জন লোকের খাবার আছে 15 দিনের, আমরা এখানে যতদিন পর লেখা থাকবে এইটা আমরা এটা থেকে মাইনাস করে দেব। ওকে, আর বলছে যে 100 জন লোক চলে গেছে, তাহলে লোক সংখ্যা কত? 500, 500 থেকে চলে গেল 100, থাকতেছে কয়শো? 400। আমাদের বলতে 400 জনে বাকি খায়, মানে 400 জন যদি খায়, এখন যে 500 জনের খাবার আছে 15 দিনের, এই খাবারটা যদি 400 জনে খায়, এই খাদ্যে তাদের কতদিন চলবে? তার মানে এখন আপনি করেন প্রথম দুইটার গুণফল। প্রথম দুইটা কোন দুইটা? এই দুইটা, 500 ইন্টু 15, নিচে হবে কত? এই যে 500 থেকে 100 চলে গেছে, নিচে হচ্ছে 400। জাস্ট বোঝার বিষয়টা হচ্ছে যে 5 দিন পর এটা মাইনাস করে দিবেন। এত কিছু না যদি বুঝেন, এই যে যতদিন পর লেখা থাকবে দিনের থেকে ওইটা মাইনাস দিবেন। ওকে, কাটাকাটি যদি করি 0 0 0, ভালো কথা। 5 পজিশন কত? 75 হয় না? দেখেন তো, 5 পজিশন 75 ভাগ হচ্ছে কত? 4। তো এই ভাগ করেন, অ্যান্সার যা আসবে আর কি। অ্যান্সার কিন্তু এখানে না, আপনার মনে হয় যে অ্যান্সারটা এখানে নাই, 6 নম্বর অঙ্ক না? হ্যাঁ, অ্যান্সার এখানে সমস্ত ছিল আর কি, এখানে সমস্ত ছিল, এটা উঠে নাই। এই যে 18 সমস্ত সামথিং, এখানে যে ভগ্নাংশ আকার থাকলে কোনো কিছু আসে না স্লাইডে। এখন দেখেন এটাকে যদি এটা দ্বারা কাটাকাটি করেন, এই 75 কে 4 দিয়ে ভাগ করলে যা অ্যান্সার আসবে বলেন কত আসে? 4 যায় একবার 4, এখান থেকে হচ্ছে 3, 4 8 32, মানে 18 দশমিক সামথিং বা 18 সমস্ত সামথিং আসবে, এটা কিন্তু অ্যান্সার। দেখেন এত বড় একটা অঙ্ক, হ্যাঁ 75ই হয়। এটা দেখেন, এমন কেউ আছেন যে এটা বোঝেন না? 6 নম্বরটা সহজ লাগলে অবশ্যই জানাবেন, আপনারা কমেন্ট করলে বা শেয়ার করলে এটা কিন্তু আমাদের ভালো লাগে। জানা ক্লাসটা এত ভিউ হয়েছে, এত শেয়ার হয়েছে। পরীক্ষা হলে সম্পন্ন করার দরকার নাই, যখন দেখলেন যে 19 আছে, কত আছে, 16 আছে, 17 আছে, 18 আপনারা আশা করছে, তার মানে 18 দশমিক সামথিং বা 18 সমস্ত সামথিং হবে, তার মানে এটা দাগিয়ে দিবেন, এগুলো আর টেনশন নেই। ঠিক আছে, এই যে এটা 15 জনের কোন 15 জন কোন কাজের 1/3 করতে 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটা শেষ করতে পারবে? ভালো কথা।
আহ 15 জন লোক না কোনো কাজের 1/3 করতেছে 20 দিনে, তো কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? সহজ হিসাব না? পুরো কাজটি শেষ করতে পারবে, সহজ। এটা করেন, এটা করেন দেখি কে কে পারেন অ্যান্সারটা। এটা দেখেন, এটা কিন্তু সহজভাবে করা যায় না? যে 15 জন লোক কোনো কাজের 1/3, কাজটার 3/1 দেখেন 1/3 বলতে কি বুঝাইতেছে? কাজটার 3/1 করতেছে, মানে কাজের 3/1 করতেছে 20 দিনে। মানে একটা জিনিসকে 3 ভাগ কইরা, মনে করেন এটা 3 ভাগ করছে, 3/1 করতেছে 20 দিনে, বাকি 2 ভাগ কত কত লাগবে? এটা 20 দিন, এটা 20 দিন, টোটাল মানে 15 জন লোক সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? এটাকে 3 দ্বারা গুণ করলে বেরোবে না? 60 দিনে। মূলত অঙ্কটা কিন্তু এইভাবে মানে কোশ্চেনটা এইভাবে হওয়ার কথা ছিল যে 15 জন লোক একটি কাজ করে 60 দিনে, কিন্তু না, এখানে বলা আছে 15 জন লোক একটা কাজের 1/3। এখানে বলতে পারতো যে অর্ধেক অংশ করে 30 দিনে, তাও তো বলতে পারতো 15 জন লোক একটি কাজের অর্ধেক করে 30 দিনে। কিন্তু আমাদের তো লাগবে একটি কাজ কত দিনে করতে পারে, মানে সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারে, এইটা আমাদের লাগবে আমাদের টেকনিকটা কাজে লাগাইতে গেলে। তার মানে 15 জন লোকের কোনো কাজের 1/3 যদি 20 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে কত দিন লাগবে? এটা জাস্ট গুণ। দেখেন 1/3 যে 1/3 করে 20 দিনে, এগুলো কিন্তু লেখার দরকার নাই, আমি জাস্ট বুঝাচ্ছি। তাহলে সম্পূর্ণ 1/3 না, তাহলে সম্পূর্ণ অংশ করে কত দিনে? দেখেন উল্টা যায় না, এই 20টা উপরে এটার সাথে উল্টা যাবে, নিচে একটা 1 হয়ে যাবে, মানে 60 দিনে। তার মানে সম্পূর্ণ কাজটা করতে তাদের 60 দিন। কিন্তু মুখে মুখে কিন্তু করা যায় যে 1/3 যদি 20 দিন লাগে, তাহলে কাজটার 3/1 করতেছে 20 দিনে, তাহলে আর 2 ভাগ করতে কয়দিন? 40 দিন, টোটাল লাগবে 60 দিন। তো 60 দিন আমরা কিন্তু এইভাবে মুখে মুখে করে ফেলবো যে 15 জন লোক কোনো কাজের সম্পূর্ণ কাজ, এই কাজটা আমরা সম্পূর্ণটা চিন্তা করতে হবে আমাদের, কিন্তু প্রথম লাইনে সম্পূর্ণটা চিন্তা করতে হবে। 15 জন লোক সম্পূর্ণ কাজটি করে 20 দিনে, তার মানে 20 দিনে না, সরি, এখানে কিন্তু এই যেটা, তাহলে সম্পূর্ণ কাজ 1/3 যদি 20 দিনে করে, সম্পূর্ণ করতেছে 60 দিন। আমাদের কিন্তু 60 দিনের চিন্তা করতে হবে যে 15 জন লোক একটি কাজ করতে পারে 60 দিনে। তার মানে প্রথম দুইটার গুণফল 15 × 60। 3 নম্বর সংখ্যাটা বলতে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে কত দিন লাগবে? তো 3 নম্বরটা দ্বারা বাদ। দেখেন 3 × 20 = 60, 3 × 15 কত? 45। এমনি আপনি যেভাবে চিন্তা করেন এর চেয়ে সহজ কিন্তু হয় না, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন বাই লাইন। হ্যাঁ, এজন্য বলি যে সবাই একটু শেয়ার করবেন, তাহলে রেগুলার ফ্রি ক্লাস পাবেন। এই ক্লাসগুলো কিন্তু নিবন্ধন পেইড বেসে হবে, টাকা দিয়ে। হ্যাঁ, এটা আপনার বুঝতে হবে যে পেইড বেসে কিন্তু অনেক কিছু স্পেশাল হতে যাচ্ছে। কেন স্পেশাল হতে যাচ্ছে? যারা মানে তৃতীয় ধাপের প্রাইমারি পরীক্ষার্থী, তারাও কিন্তু এই ব্যাচটা থাকতে পারেন। কেন থাকতে পারেন? দেখেন প্রতি 3টা ক্লাসের পর একটা করে যদি পরীক্ষা দেন, আপনার কিন্তু এখন কিন্তু পড়তে মন চাবে না, কারণ ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে নর্মালি পড়াশোনা করতে এতটা ইচ্ছা করে না। কিন্তু এই সময় এই ব্যাচটা কিন্তু চালু হচ্ছে। দেখা গেলো যে 3টা ক্লাস করবেন, এরপরে একটা পরীক্ষা, 3টা ক্লাস করতেছেন, একটা পরীক্ষা। আপনি পড়তে না চাইলেও কিন্তু পড়তে হবে, কারণ পরীক্ষা আছে, পরীক্ষা ভালো করতে হবে। কিন্তু আপনি যদি এখন যদি পড়াশোনা না করেন, নিবন্ধন হোক, প্রাইমারি হোক, যে কোনো চাকরি হোক, সিলেবাস তো কাছাকাছি একই, তো দেখা গেলো আপনি পড়াশোনা করলেন না, 2 মাস বসে থাকলে কিন্তু অনেক কিছু। এই জন্য বলবো যে যারা এখনো নিবন্ধন পেইড বেসে ভর্তি হন নাই, ভর্তি হয়ে যেতে পারেন, লাভ হবে, কোনো লস হবে না। 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, হিউজ পরিমাণে স্টুডেন্ট আমাদের ভর্তি হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা পরেরটা চলে গেলাম। হ্যাঁ, 8 নম্বর দেখি এটা কে কে পারেন। এখানে দেখেন আমরা কেন বলি যে প্রাইমারি সলিউশনটা এতটা ইম্পর্টেন্ট, মানে দেখেন প্রাইমারিতে এই অঙ্কগুলো কিন্তু আসছে, এখান থেকে কিন্তু প্রাইমারিতে প্রতি বছর অঙ্ক আসে, তো আপনাকে করতে হবে এখান থেকে। দেখেন এটা একটু করেন। শামসুজ্জামান সোহেল বলছেন যে ভালো লাগছে আপনার ক্লাস। শুনেন আমি একটা কথা বলি, আমাদের নিবন্ধন পেইড বেসের কোর্সটা মাত্র 1250 টাকা না? দেখেন 1250 টাকা না, এর সাথে কিন্তু একটা বইও ফ্রি, সব মিলে প্রায় 300 বা 350 টাকা সমমূল্যের জিনিস আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওগুলোর বাইরে পড়তে পারেন। আমরা মানে ওই এই টাইপের কোনো কিছু বলি না, আমি আপনাকে বলি 1250 টাকা। আমি যদি ম্যাথের একটা কোর্স চালু করি, আমি একটা কোর্সেই কিন্তু 1250 টাকার বেশি নিতে পারি। এর থেকে কিন্তু বেশি স্টুডেন্ট হবে যে ম্যাথের বেসিক একটা কোর্স করাবো যে 1250 টাকা। হ্যাঁ, সবাই কিন্তু এটাতেও ভর্তি হবে আমি জানি, কিন্তু এখানে কিন্তু সব পাচ্ছেন, ম্যাথ, ইংলিশ, বাংলা, তারপরে হচ্ছে জিকে, সবকিছু কিন্তু পাচ্ছেন, সাথে আবার 40টা প্রশ্ন। আমি চাইছি যে ফুল কোর্সটা আমাদের, যেহেতু এটা প্রথম কোর্স,
মানে আমাদের লার্নিং স্কুল এর আগে কিন্তু কোনো প্রকার পেইড বেস বা কোনো ধরনের কোর্স করা নাই। টানা 2000 থেকে 2018 সাল থেকে কিন্তু ফ্রি ক্লাস নিয়ে আসছে। 2018 সাল থেকে আমরা কিন্তু ফ্রি ক্লাস নিয়ে আসছি আপনাদের জন্য। এখনো কিন্তু ফ্রি ক্লাস চলতেই আছে, এমন আজ চলতেছে না। এজন্য কিন্তু দেখেন আপনারা যে ফ্রি ক্লাস করেন, ওকে আমি ক্লাস নেই, এটা আমার পরিশ্রম, এটা কোনো সমস্যা নাই, আমাকে পেমেন্ট করা লাগে না। বাট অন্য স্যাররা যে ক্লাস নেয় বা ম্যাম ক্লাস নেয় বা আপনাদের আরো স্যার যারা আছে তারা ক্লাস নেবে, তাদেরকে কিন্তু আমার টাকা পেমেন্ট করতে হয়। এই জন্য চাইতেছি মাঝে মাঝে একটা কোর্স যদি চালু করি। আর আমাদের বইয়ের কথা, আপনি বাজারের, এইটা আমি একটু বলি, বাজারে যে কোনো বই মিলিয়ে দেখবেন অনেকগুলো শর্টসাশন কিন্তু মার্কেটে বাইরেছে, কিন্তু দেখবেন যে সেই বই আর আমাদের বই, এত রিসার্চ করে এত পর্যালোচনা করে আমাদের প্রত্যেকটা বই লেখা, মানে এক একটা বইয়ে এত বেশি সময় দিতে হয় আমাদের যে আপনি কল্পনা করতে পারবেন না। অন্য অন্য মানে মোটামুটি বেশিরভাগই কি করে, জাস্ট কয়েকটা প্রশ্ন এড করে নিজের মতো করে, মানে জাস্ট একটু হালকাই করে বই বের করে ফেলে যে যা চলে। সবার চিন্তা ভাবনা কিন্তু এইটা যে আমি, দেখা গেল যে একটা বই করে মার্কেটে ছেড়ে দিল যে এত পরীক্ষার্থী 3000 বই গেল, এই 3000 বই থেকে তারা কিন্তু দেখা গেল যে অনেক বেশি লাভ করে নেয়, কারণ তারা তো কাজ করে না বইয়ে। কিন্তু দেখা গেল 3000 বই গেল, 3000 বই থেকেই তাদের এক একটা বই বিক্রি করলে 50-60 টাকা করে দোকানদারই লাভ করে। অথচ আমাদের বইয়ের দোকানদার কিন্তু বেশি লাভ করতে পারে না, 20 থেকে 30 টাকা করে লাভ করে। কারণ হচ্ছে যে আমাদের বইগুলো একদম রানিং। তো দেখা গেল যে তাদের 3000 বই গেলেও কিন্তু অনেক। এজন্য কিন্তু হুটহাট আপনারা কিন্তু বই কিনেন, আমার বইও না, আপনারা যে কোনো কোম্পানির বই কিনবেন আগে একটু যাচাই করবেন। আর ভাই বইটা যাচাই না করে, রিভিউ না দেখে আপনি দেখা গেল যে একটা বই আপনি পাইছেন, দেখা গেল যে বই আপনি কিনে ফেলছেন, বের হয়েছে আপনি কাভার দেখেই বই কিনে ফেলছেন, এরকম আছেন না? বেশিরভাগ এরকম করেন যে কাভারের ভিতরে কি আছে। এরকম অনেক বই আসে আমার কাছে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। সৌজন্য কপি আসে, বিভিন্ন বই আসে আমাদের কাছে, মাঝে মাঝে খুব অবাক লাগে যে এই সমস্ত বইগুলো মার্কেটে চলতেছে বা স্টুডেন্টরা কিনে। পরে আমি জিজ্ঞাসা এগুলা কে কিনে, ওই যে বললো যে গোলেমালেও তো 3-4 হাজার বই চলে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আমাদের বইগুলা হিউজ পরিমাণ, যেমন নিবন্ধন বইটা যদি আপনি দেখেন যে কি পরিমাণ তথ্য, ছোট একটা বই, অন্য বড় বই আপনি 1000-1200 পেজের বই দেখবেন, এত তথ্য কিন্তু নেই। আমাদের বইটা এত সুন্দরভাবে গোছানো হয়। এটা কে কে অ্যান্সার দিচ্ছেন একটু দেখি। $7,500 বলছেন। ভর্তি মোটামুটি আপনারা দেখা গেল যে ভর্তি হতে পারবেন 1 তারিখ পর্যন্ত বা আরো বেশি ভর্তি হতে পারবেন। বাট আমরা মনে হয় যে অফারটা আর বেশি দিন রাখবো না, কারণ আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট হয়ে গেছে। হয়তো 2-4 দিনের মধ্যে অফারটা অফ করে দেবো, তখন মানে ফুল কোর্স 2500 টাকা দিয়ে আপনার করতে হবে। নিবন্ধনের কোর্সটা 2500 টাকা দিয়ে তখন করতে হবে। এখানে দেখেন একটি সেনাবাহিনীর গোদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য আছে। এই যে 13 দিন পর এই যে অন্য জায়গায় চলে গেল, হ্যাঁ 13 দিন পর অন্যথায় বা অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য। দেখেন যেখানে কিন্তু অন্য জায়গার, এখানে যে টাইপিং মিস্টেক হয়ে যায় অনেক সময়, দেখা গেল যে এই যে ফন্টের মিস্টেক, অনেকে এটা নিয়ে করেন, বইয়ের মধ্যে অনেক সময় ফন্টের মিস্টেক হয়ে যায়। আমরা যে বইগুলো যে দেখেন যে অনেক সময় দেখা গেলো যে আমার কম্পিউটার ঠিকই আছে, কিন্তু এখানে আনছি দেখেন এখানে যে ফলা ওঠে নাই, এই যে এখানেও কিন্তু উঠে নাই, এই যে ফন্ট মিস্টেক। হ্যাঁ, এগুলো নিয়েও দেখা যায় যে অনেকে ফোন দিয়ে অনেক রকম কথা বলেন। আজকে একজনের সাথে কথা হলো, সে আমাকে বলতেছে যে ভাইয়া এরকম ফন্ট মিস্টেক হয়ে গেছে। মানে কিছু কিছু জিনিস তো বুঝে নিতে হয়, যেমন প্লাটিনামের জায়গায় মানে লটা উঠছে, এরকম হয়ে গেছে। মানে লটা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু প্লাটিনাম তো এটা বোঝা যাচ্ছে যে সবচেয়ে মূল্যবান ধাতু। এরকম একটা প্রশ্ন আছে, সে বলতেছে ভাইয়া পার্টির নাম কি কোনো শব্দ আছে নাকি, পার্টি নাম বলতেছে। পরে নিচে কিন্তু লটা একদম মানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, আমার কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যখন গেছে তখন প্রিন্ট দেওয়ার সময় এই লটা একটু সমস্যা হয়ে গেছে। তো সে এইটা ভুল ধরছে, সে এই বিষয়টা ভুল ধরছে। বাবা যায় সে আমাকে বলতেছে যে কি বই এটা, কি বই ছাড়ছেন বাজারে আপনারা, বই ঠিক করে ছাড়েন নাই, এটা ওইটা সেই এক অবস্থা, কি বলবো মানে মানে কিছু কিছু স্টুডেন্ট আছে মানে এদের কথাবার্তা এত আজব টাইপের, আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা 9 করাবো, সমস্যা নেই, এটা করে নি। এটা দেখেন যে একটি সেনাবাহিনীর গোদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে, 13 দিন পর কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেল। এই যে একটু আগে যেটা করেছিলাম যে এত দিন পর, এই 13 দিন পর, তার মানে এই দিনটা থেকে অন্য জায়গায় চলে গেছে না। মানে 1500 জন কিন্তু খাইছে কয়দিন, এই 13 দিন খাইছে যখন 1500 জন, 1500 জন সৈনিক 13 দিন খাইছে। 13 দিন খাওয়ার পর আসলে অবশিষ্ট দিন কত আছে, দিন ছিল 40 দিন।
40 দিন থেকে 1500 জনে অলরেডি 13 দিন খেয়ে ফেলছে। তার মানে দিন বাকি আছে কয়দিন? 27 দিনের খাবার আছে 1500 জনের। এখন কিন্তু এই 13 দিন খাওয়ার পর, এই জন্য 13টা এখান থেকে মাইনাস করতে হবে। 13 দিন খাওয়ার পরে খাবার আছে কয় দিনের? 27 দিনের, মানে 1500 জনের খাবার আছে 27 দিনের। আমাদের বলতেছে যে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো, তার মানে আরেকটা দিন দেওয়া আছে। আরো কয় দিন চলছে? অবশিষ্ট যে সৈন্য আছিল তাদের 30 দিন। তার মানে প্রথম দুইটা সংখ্যার গুণফল, প্রথম দুইটা সংখ্যা কত হবে? এই 1500 ইন্টু আসলে খাবার আছে কয় দিন? 27 দিনের। এখানে কিন্তু 40 দিনের খাবার নাই, কারণ 13 দিন তারা খেয়ে ফেলছে, এই জন্য 40 থেকে 13 বিয়োগ করলে কত থাকে? 27 থাকে। আর বাকি খাদ্যে তাদের আর 30 দিন চললো, তার মানে 3 নম্বর সংখ্যাটা 30। তো কতজন সৈন্য অন্য জায়গায় গিয়েছে? আমরা দেখবো যে 30 দিন খাইছে কয়জনের? এই কোনটা কোনটা কাটবো? 0 0 কাটেন, এই 9 9 কেটে দেন। এখানে কত হচ্ছে? 0 0 5 নং 45-এর 5 হাতে থাকে কত? 5 নং 45-এর 5 হলে হাতে থাকে 4। কত হইতেছে? এত হইতেছে কেন? কি হইতেছে? একটি সেনাবাহিনী গোদামে 1500 জন সৈনিকের খাবার আছে এতজন। আচ্ছা যাই হোক, এটা তো এখানে ভুল হয়েছে মনে হয়। ওই শূন্য তো একটা কাটছে, এটা তো বলতেছেন না কেন? 0 5 নং 0 আর 5 নং 45-এর একটা শূন্য কাটা যাবে। এর হইতেছে কত? এই 1350, সরি 1350। তার মানে আগে ছিল 1500, এখন সৈন্য সংখ্যা কত হয়ে গেছে? 1350। আমাদের বলতেছে কতজন সৈন্য অন্য জায়গায় চলে গেছিল, তাহলে কতজন গিয়েছিল? দেখেন 0 5 1 150 জন সৈন্য হচ্ছে যে অন্য জায়গায় চলে গিয়েছিল। এই যে সহজ, দেখেন বড় বড় অঙ্ক, অনেক বড় মনে হচ্ছে না, কিন্তু সহজ কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এর আগের অঙ্কটা বলছেন যে কি অঙ্ক, একটু দেখে আসি। হ্যাঁ, করানো হয় নাই? কোনটা করানো হয় নাই? ও এটা, এটা অনেকে বলছেন যে করানো হয় না। এটা আমি যদি করি, একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে, পুকুরটি একদিনে খনন করতে কত জন লাগবে? সহজ, এটা তো আর কোনোই নাই। 300 জন করে কয় দিনে? মানে প্রথম দুইটার গুণফল শেষেরটা দ্বারা ভাগ, শেষ তো মান আছে, এটা যা করলে দেওয়া হয় তাই। প্রথম দুইটার গুণফল শেষেরটা দ্বারা ভাগ, এটা সহজ বিষয় ছিল। এটা পারেন নাই না? 3 পনেরো 75, 7500। এই যে পরের অঙ্কটা, হ্যাঁ পরে তোমরা করে ফেলছি। এটা করলাম 9 নম্বর করছি কি? 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে, কাজটি 6 দিনে সম্পন্ন করতে অতিরিক্ত কতজন লাগবে? এটা করেন। 9 নম্বরটা, 9 নম্বরটা করেন দেখি কে কে পারেন। 9 নম্বরটা করে ফেলেন। যে 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে সম্পন্ন করতে হলে কত দিন লাগবে? দেখি কে কে পারেন। এটা আরো সহজ। 10 নম্বর আমরা করে ফেলছি, হ্যাঁ 9 নম্বরটা মনে করি নাই। সবাই বলতেছেন যে 32 32 32। আচ্ছা দেখি কত দিন হয়। এটা দেখেন, খেয়াল করেন কি বলছে? 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে সম্পন্ন করতে হলে অতিরিক্ত কতজন? আগে দেখবো যে 6 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগে, তারপরে আমরা চিন্তা করবো অতিরিক্ত কতজন লাগে, ওটা পরে চিন্তা। আগে দেখেন যে 6 দিনে শেষ করতে কতজন লাগে, এটা আমাদের দেখতে হবে। তাহলে 16 জন করে 18 দিনে, তাহলে আগের মতোই 16 × 18। এখন বলতেছে কাজটি 6 দিনে শেষ করতে হলে কতজন লাগবে? অতিরিক্ত কথা চিন্তা পরে, আগে এই দাপটা করে ফেলেন যে 6 দিনে শেষ করতে কতজন লাগবে। দেখেন 3 6 18, এই যে 32 দিন, হ্যাঁ 3 16 48। অনেকে এই 48 অ্যান্সার দিয়ে ফেলছেন। যে এটা কিন্তু দেখেন অতিরিক্তর কথা কিন্তু এখানে বলে না, এখানে বলছে, এখানে আমরা যারা বের করলাম এটা হচ্ছে 6 দিনে যদি শেষ করতে চায় তাহলে 48 জন লাগবে, কিন্তু এখানে কিন্তু বলা আছে যে অতিরিক্ত কতজন লাগবে। অতিরিক্ত কত? তার মানে আগে তো অলরেডি কতজন ছিল? দেখেন 16 জন ছিল, 16 জনের মধ্যে আর কতজন বাড়াতে হবে, বা অতিরিক্ত কতজন লাগতেছে? তাহলে এখন লাগতেছে, টোটাল লাগছে 48।
আগে ছিল 16 জন, তাহলে আমাদের কতজন লোক নিয়ে আসা লাগতেছে? এখানে 2 আর 3 বেশি লাগতেছে কতজন আগের থেকে। আর 32 জন লোক যদি আমরা বেশি কাজে লাগাই তাহলে কাজটা কয় দিনে, 7 দিনে, মানে 6 দিনে শেষ করতে পারবে। 18 দিনের জায়গায় কয় দিন? 6 দিন। ঠিক আছে, এটা আরো অনেকভাবে করা যায়, কিন্তু এটাই সহজ আমার কাছে মনে হচ্ছে। 10 নম্বরটা করা হয়ে গেছে। 11 নম্বর, 1 কিলোগ্রাম চালের দাম এত টাকা। 1 কিলোগ্রাম মানে 1 কেজি, যেটা আমরা বুঝাই যে 1 কিলোগ্রাম, মনে করেন যে 1 কেজি। 1 কুইন্টাল চালের দাম কত? 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল, তাই না? 1 কুইন্টাল, এটা মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস তো মনে রাখা লাগে, সমান 100 কেজি বা 100 কিলোগ্রাম। 100 এই যে কিলোগ্রাম। 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। এখন এই অঙ্ক সবাই পারবেন, 1994 সালের প্রশ্ন, দেখেন এটা দিয়ে দেওয়া হয়েছে। যদি চলে আসে চাকরির পরীক্ষায়, মানে রিসেন্ট প্রশ্নগুলো কম রিপিট হয়, মানে সচরাচর মানে 2023 সাল না, 20, 21, 22-এর প্রশ্ন কম রিপিট হবে, কিন্তু এর আগে যত আগে যাইতে পারবেন তত বেশি কমন পাবেন। এজন্য কিন্তু আমরা আগের প্রশ্নগুলো রেখে দিছি প্রত্যেকটা বইয়ে। দেখেন 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম যদি হয়, আমাদের বলছে 1 কিলোগ্রামের দাম, 1 কিলোগ্রামের দাম হচ্ছে কত টাকা? দেখেন 1 কিলোগ্রামের দাম হচ্ছে 8.5 টাকা, 8 টাকা 50 পয়সা। তাহলে আমাদের বলছে 1 কুইন্টালের দাম কত? 1 কুইন্টাল মানে কত? 100 কেজির দাম কত? তাহলে এখানে দেখেন 100 কেজির দাম কত। এটা এখন আপনারা বলুন যে এটা সবাই পারি, খালি পারতাম না কোনটা, যে 1 কিলোগ্রাম সমান কত কেজি, এই যে 100, এটারে গুণ করে দেন। এখন এই গুণটাও কিন্তু অনেকে পারেন না, এই গুণটাও অনেকের ভুল হয়। কোনো চিন্তা নাই, আপনি দেখেন এখানে 850, এখানে 100, যার সংখ্যা দ্বারা এটা গুণ করেন। এই 850 কে 100 দ্বারা গুণ করলে 2টা শূন্য বেড়ে যাবে, কয় ঘর পরে দশমিক, এরপর চিন্তা করবো 2 ঘর পরে দশমিক, এই যে 2 ঘর পরে আমরা দশমিক দিয়ে দিলাম, তার মানে দশমিকের পরে তো শূন্য দাম নাই। টোটাল হচ্ছে কত? 850 টাকা চলে আসলো। দেখেন ক্লিয়ার কিনা? এত ভেঙে ভেঙে আপনি বই পড়ে ম্যাথ শিখতে পারবেন, ব্যাপারটা ওইরকম না, যদি বেসিক ভালো থাকে। কিন্তু বই না পড়লে আপনাকে ক্লাস করতে হবে, কারণ এই যে এক একটা ম্যাথের পিছনে যে পরিমাণ কথা বলা হয়, এত কথা কিন্তু বইয়ের মধ্যে লেখা যায় না। তাহলে একটা মানে একটা অঙ্ক করতে 2-3 পেজ লেগে যাবে বইয়ে। হ্যাঁ, এখন সবাই পারছেন, যাক। সহজ লাগতেছে কিনা ক্লাস বলেন? ক্লাস কি সহজ লাগতেছে বলেন? দেখি একটু কমেন্ট করি। ইসরাত এবার বলছেন যে আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমার ভালো লাগতেছে যে অনেক স্টুডেন্ট ছিল, এরা যখন ফোন দিয়ে বলে বা ইনবক্সে মেসেজ করে যে ভাইয়া আগে ম্যাথ কিচ্ছু পারতাম না, আপনাকে দেখে এখন চাকরি মানে চাকরির প্রতি একটা আগ্রহ জাগছে, বা আমি যে চাকরি পাবো এই ধরনের একটা কনফিডেন্স। আর অনেকে তো জব পাচ্ছে, অনেক স্টুডেন্ট জব পাচ্ছে। তো এইটাই তো ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে ভালো লাগাটা কিন্তু এখানে, যে আমি একজন মানুষকে এই জিনিসটা সে কোনো জায়গায় শিখতে পারে না, ম্যাথ জিনিসটা আমার কাছে সে শিখতে পারতেছে। ব্যাপারটা অনেক আনন্দদায়ক না বলেন? এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার। হ্যাঁ, এই যে সবাই কিন্তু যে ক্লিয়ার বলতেছেন, দেখেন আমার এই ক্লাস করার আগে যারা আগে করছেন তাদের তো ক্লিয়ার থাকার কথা, কিন্তু যারা করেন নাই, যারা এখন করতেছেন, তাদের কাছে ক্লিয়ার লাগতেছে কিনা ব্যাপারগুলো। যে টোটালি দেখেন মুখস্থর কিন্তু কোনো কিছু নেই, ম্যাথ হচ্ছে সবচেয়ে সহজ, ম্যাথ হচ্ছে সবচেয়ে সহজ। আমি কিন্তু আপনার প্রথমে আমি কিন্তু এই যে আমার বাসা তো টাঙ্গাইল, জানেন, মাওলানা ভাসানীতে আপনার ভর্তি হয়েছিলাম, আপনার হচ্ছে ফিজিক্স এর ফিজিক্সে, বা ধরেন যে স্ট্যাটিস্টিক্স এরকম সাবজেক্টে ভর্তি হয়েছিলাম, ফিজিক্সে ভর্তি হয়েছিলাম ধরেন। তো পরে ওইখান থেকে আমার কিন্তু ম্যাথটা ছিল অনেক প্রিয়, মানে ম্যাথ ছোটবেলা থেকে ম্যাথটা অনেক ভালো, মানে ভালো লাগতো ছোটবেলা থেকে। এরপর আমি কি পাই? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি পাই ম্যাথ, মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ পেয়ে আমি কিন্তু আমার মানে বাসার পাশে যে ভার্সিটি মাওলানা ভাসানী, আমি কিন্তু ওইটা ছেড়ে চলে যাই, কারণ ম্যাথটা আমার ছিল কি মানে পছন্দের একটা সাবজেক্ট। যে আপনার যে জিনিসটা ভালো লাগে আপনি ওইটা নিয়ে যদি কাজ করেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন, বুঝছেন? যে আপনার যে জিনিসটা ভালো লাগে, যে আমরা সবাই কি করি, শুধু চাকরির পিছনে ঘুরি। অনেকের আছে চাকরি ভালো লাগে না, পরিবারের চাপে বা ফ্যামিলিগত চাপেও চাকরির পিছনে দৌড়াচ্ছেন। আসলে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে চিন্তা করবেন যে আমরা তো এই চাকরির বাজার নিয়ে কাজ করি বা চাকরি নিয়ে কাজ করি, আমাদের যে কাজগুলো আমরা করি তো চাকরি রিলেটেড। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা স্ক্যাম, যে আপনি চাকরির পিছনে ঘুরতেছেন। আপনি চিন্তা করেন যে আপনার চাকরি হবে কিনা, আপনি যত ভালো স্টুডেন্ট হন আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনার চাকরিটা হবেই। এটা একটা গেমের মতো, ধরতে পারেন যে একটা গেমের মতো, একটা স্ক্যাম টাইপ। কারণ সবাই অনেক ভালো স্টুডেন্ট, এই দেখেন
প্রাইমারি পরীক্ষায় অ্যাপ্লিকেন্ট 12 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, দেখেন একক দশক শতক হাজার অযুত একটা শূন্য কম হবে, যাই হোক 12 লাখ। আপনি বুঝতেছেন, আপনি তো এটার পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু এখান থেকে 8,000 স্টুডেন্ট জব পাবে মোটামুটি এখন পর্যন্ত যা জানা যায় যে 8,000। 12 লাখ থেকে 8,000, আপনার কি মনে হয় যে এই 12 লাখের মধ্যে মাত্র 8,000 ভালো স্টুডেন্ট আছে, আর কোনো ভালো স্টুডেন্ট না? এখানেও মানে মোটামুটি এখানে আছে ধরেন যে 3-4 লাখ আছে এরা চাকরি পাওয়ার একদম স্ট্যান্ডার্ড লেভেলের যোগ্য, কিন্তু কি পাবে? দেখেন আপনার কিন্তু ভ্যাকেন্সি নেই, আপনি কিন্তু এটার পিছনেই পড়ে আছেন। এই জন্য বলবো যে শুধু এই প্রাইমারি রিলেটেড না, আপনি যে কোনো একটা জবের কথা চিন্তা করেন, কারণ চাকরি হচ্ছে যে আপনার একটা জব, এখন বর্তমানের প্রেক্ষাপটে চাকরির যে অবস্থা, একটা জব পেলেই হলো, আপনি একটা জব পেলেই কিন্তু আপনার হয়ে গেল। আপনি চিন্তা করেন যে প্রাইমারি চাকরি করবেন, ওকে, যাদের জন্য ভালো লাগে তারা ওইটা করবেন, বা 11 থেকে 20তম গ্রেড, অনেক আছে 20তম গ্রেড করবেন না, 16তম গ্রেড পর্যন্ত টার্গেট করেন, 11 থেকে 16তম গ্রেড পর্যন্ত সব চাকরির পরীক্ষা দেন, দেখবেন যে ধীরে ধীরে একটা চাকরি আপনার হয়ে যাবে। তাছাড়া যদি আপনি একটার পিছনে লেগে থাকেন, ওইটা ভাই হইতেও পারে নাও হইতে পারে, যত ভালো স্টুডেন্ট হন আপনি, যত ভালো স্টুডেন্ট হোক, আপনার জব যে হবে এরকম কোনো ধরনের নিশ্চয়তা নেই, বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আপনার জব হবে। এই জন্য বলবো যে এই চিন্তার পাশাপাশি অন্য চিন্তাও করেন, আপনার যে জিনিসটা ভালো লাগে আপনি ওই লাইনে চলে যান, দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। আপনি শুধু এই যে কি প্রাইমারি চাকরি বা এইটা ওইটা পড়ে আছেন, এটা পড়ে থাকা যাবে না, যে কোনো একটা জব টার্গেট করেন, যে কোনো একটা জব আমাকে পেতে হবে, এইভাবে এগিয়ে যান। শুধু প্রাইমারি তো বড় ধরনের একটি স্কিমের মতো হয়ে যাচ্ছে না, যে 12 লাখ থেকে 8,000। আবার একটা প্লাস পয়েন্ট আছে, যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন, বাংলা ইংলিশ, এদের কিন্তু সাবজেক্টিভ বিষয় আছে, এরা এই লাইনগুলোতে চলে যেতে পারেন, যেমন টিচিং প্রফেশন আসতে পারেন, তাদের ভালো লাগে টিচিং প্রফেশনটা, যেমন আমার ভালো লাগে। তো এই বিষয়গুলো করেন, শুধু একটা বিষয় নিয়ে পড়ে থাকেন না। বা এর পাশাপাশি বিজনেস আছে, বর্তমানে অনলাইনে অনেক বিজনেস করা যায়, হ্যাঁ অনেক বিজনেস আছে। আপনি একজন শিক্ষিত মানুষ, 2-4 দিন গাটাগাটি করলে অনেক বিজনেস আইডিয়া পাবেন, ওগুলোও করতে পারেন। এরকম কোনো কিছু না যে চাকরি আপনাকে করতেই হবে। আমি নিজে চাকরি করতেছি না তো আমার চলতেছে না, আমার এখানে আরো স্টুডেন্টরা চাকরি করে, বা আমার এখান থেকে আমি মোটামুটি অনেকগুলো ফ্যামিলি আমার এখান থেকে চলতেছে, মানে আমার কোম্পানির স্যালারির মাধ্যমে। তো আপনি চিন্তা করেন ব্যাপারটা যে কতটাই চাকরি করতে হবে, ব্যাপারটা ওইরকমই না। আপনি ভালো স্টুডেন্ট হয়েছে দেখে চাকরি করতে হবে কেন? আপনি অন্য লাইনে যান, সমস্যা কি? আপনি নিজে উদ্যোক্তা হন, এন্টারপ্রেনার হন, এটাও কিন্তু অনেক ভালো লাগে, আমার নিজের ভালো লাগে আর কি। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন, শুধু প্রাইমারি নিয়ে পড়ে থাকেন না, দেখবেন যে পরবর্তীতে কিন্তু কোনো কিছু হচ্ছে না। এরপরের প্রশ্ন, 6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হয়, 2 রিম কাগজে 70 পৃষ্ঠার কয়টি বই তৈরি হবে? দেখেন 6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হয়, 2 রিম কাগজে 70 পৃষ্ঠার কয়টি বই তৈরি হবে? এই যে 70 যেহেতু বলছে, এই দুইটার আমাদের কোনো কাজ নাই, দুইটা যেহেতু সেম বলছে, তাহলে 6 রিম দিয়ে বই তৈরি করা হয় 150টি। কত সহজ দেখেন তো, 6 রিম দিয়ে বই তৈরি করতেছি 150টি, সহজ না? দেখেন 70 সেম আছে, কেটে দিছি, তাহলে 6 রিমে বই তৈরি হইতেছে 150টি, তাহলে 1 রিম দিয়ে বই তৈরি করা হচ্ছে কয়টি? কম হবে না? 6 রিমে যদি 150টি হয়, 1 রিমে কিন্তু অবশ্যই কম হবে, দেখেন এই জন্য ভাগ হলো। আমাদের বলছে 2 রিম দিয়ে কতটি বই তৈরি করতে পারবেন, তাহলে 2 রিমে কতটি বই হবে? 1 রিমের চেয়ে 2 রিমে বই বেশি হবে না, এই জন্য এটা গিয়ে গুণ হবে উপরে, নিচে হচ্ছে 6। এখন কাটাকাটি করেন, দেখেন 3 দ্বিগুণে 6, এই যে 3 5 15 শূন্য, 50টি বই তৈরি হয়। দেখেন একটা জিনিস কিন্তু কেটে ফেলেছে, এই জিনিসটা আমি বলে দিচ্ছি, সেম হলে এটা আনার দরকার নাই, ওই নিয়মের মধ্যে যে জিনিসটা সেম থাকবে, এখানে এত পৃষ্ঠা, এখানেও কিন্তু এত পৃষ্ঠা, ক্লিয়ার কিনা এটা দেখবেন। এই যে কাব্যমালা বলছে, স্যার আমরা অনেকে মনে করি মাস্টার্স পাস করে অফিস সহায়ক পদরা অনেক বেমানান। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা তো মনে করেন যে আমি এই জিনিসটা আমি বোঝাতে পারলাম না, আপনি মনে করেন যে আপনি ওকে করবেন না, সমস্যা নেই, অফিস সহায়ক পদরা তো অবশ্যই একটু নিচু টাইপের পদ, ওইটা কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করেন, মনে করেন যে আমি আপনাকে যদি বুঝাই যে সারা বাংলাদেশে কত 3 থেকে 4 লাখ, সব মিলিয়ে মনে হয় যে চাকরির 3 থেকে 4 লাখ ধরেন, এত লাখ পদ আছে। মানে দেখেন অনার্স মাস্টার্স পাস করে স্টুডেন্ট কতজন? 20-22 লাখ, 20 থেকে 22 লাখ আছে যারা অনার্স মাস্টার্স শেষ করে বসে আছে। তো এরা কি এখানে 3 থেকে 4 লাখ যদি সব মিলিয়ে পদ থাকে, সব মিলিয়ে
মানে ছোট বড় সব চাকরি মিলে এরা কি চাকরি পাবে বলেন? এখানে দেখেন ভালো স্টুডেন্ট আছে না, সবাই তো অনার্স মাস্টার্স, বেশিরভাগই অনার্স কমপ্লিট করা। তো সবাই কি এই 3 থেকে 4 লাখ চাকরি কি সবাই পাবেন? এই 22 লাখ কি চাকরি দেওয়া যাবে? দেওয়া যাবে না। এমনি তো আলটিমেট বাদ পড়ে যাচ্ছে, এমনি কিন্তু আলটিমেট বাদ পড়ে যাচ্ছে। পদ আছে 3 থেকে 4 লাখ সব মিলে, কিন্তু আপনার পরীক্ষার্থী হচ্ছে 22 লাখ। তো আপনি দিবেন কেমনে? মনে করেন আপনি কি করছেন, 5 জনের রান্না করছেন, আপনি বাসায় 5 জনের রান্না করছেন, 5 জনের রান্না করছেন, হ্যাঁ, আপনার বাসায় লোক চলে এসেছে কয়জন? 5 জনের রান্না করছেন, 30 জন লোক আছে। তো আপনি কাকে খাবারটা দিবেন? সবাই রেখে 5 জনের খাবার কি 30 জনে দিতে পারবেন? 30 জন কি 5 জনের খাবার খাইতে পারবে না? আপনি 30 জনকে দিতে পারতেছেন, আপনি দিতে পারছেন 5 জনরে। দেখেন 5 জনের খাবার রান্না করছেন, লোক আছে 30 জন, কিন্তু 30 জনের থেকে আপনি 5 জনকে এটা দিয়ে দিলেন। বাকি 25 জন কি আলটিমেট এই চাকরির পিছনে ঘুরতে 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 লাইফটা কিন্তু শেষ করে ফেলে। ওই 5 জনই কিন্তু ওইখানে ঢুকে পড়লো। মানে সিস্টেম এরকম যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেধাবী আছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে, কিন্তু জব নাই, জব ভ্যাকেন্সি নেই। ছোট একটা দেশ, খালি জনসংখ্যা এত বেশি, জনসংখ্যা আপনি মানে ভাবার বাইরে। যে অন্যান্য দেশ অনেক বড়, কিন্তু ওই সমস্ত দেশে যে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার নাই কেন? ওই সমস্ত দেশে কাজ করার মতো লোক নাই। এত মানে দেশগুলো এত বিশাল বড় বড় এবং উন্নত, কিন্তু লোক নাই, লোক কম, লোক সংখ্যা একদম কম। এই জন্য কিন্তু এই যে উন্নয়নশীল দেশগুলা বা অনুন্নত দেশগুলা ম্যান পাওয়ার তাদের কাছে কি করে, ম্যান পাওয়ার পাঠায় বা লোক দিয়ে কাজ করায়। তাদের দেশে এত বেশি ভ্যাকেন্সি। যেমন আপনি উন্নত দেশগুলোর কথা যদি চিন্তা করেন, যে লোক সংখ্যা একদম কম, দেশটা অনেক বড়, বিশাল বড় দেশ এবং উন্নত, ভ্যাকেন্সির অভাব নাই, কিন্তু লোক সংখ্যা নাই, কাজ করার জন্য লোক নাই। এই জন্য বাইরের দেশ থেকে তারা লোক ভাড়া করে নিচ্ছে বা তাদেরকে স্যালারি দিয়ে নিচ্ছে। আর আমাদের দেশে এত বেশি লোক জনসংখ্যা হয়ে গেছে যে এই দেশ থেকে বাইরের দেশে লোক যাচ্ছে, তারপরে কমতাছে না। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে কোনো একটা চাকরি, যে কোনো একটা কিছু করে জীবনে যে চাকরি করতে হবে এরকম না। আমি চাকরি নিয়ে কাজ করি দেখে আমি বলে দেবো আমরা চাকরি নিয়ে পড়ে থাকেন, এটা ওইটা। চাকরির পাশাপাশি, চাকরি চিন্তার পাশাপাশি ছোটখাটো একটা জিনিস করার চেষ্টা করেন, এটা হবে সবচেয়ে বেটার আমার মনে হয়। চাকরির পাশাপাশি একটা কিছু করেন সবাই, শুধু একটা জিনিস নিয়ে। এখন তো অনলাইন থেকে, এখন তো অনলাইন থেকে বাসায় বসেও, অনলাইন থেকে বাসায় বসেও কিন্তু অনেক কাজ করা যায়। আপনি অনেক কিছু করতে পারবেন, ফ্রিল্যান্সিং টাইপ আছে, এইটা ওইটা অনেক বিজনেস করা যায়, যেগুলো আপনি মানে ছোট বিজনেস, কিন্তু বিজনেস জিনিসটা মানে ছোট থেকে বড় হয়, এরকম থেকে আস্তে আস্তে কিন্তু এরকম হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এরকম কিন্তু বড় হতে থাকে, হ্যাঁ, যদি আপনি লেগে থাকেন। যেমন আমার প্রতিষ্ঠানটা রানিং স্কুলটা প্রথমে মনে করেন এইখানে 2018 সালে এইখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়েছিল। 2018 সালে তখন কিন্তু আমি জব করতাম, হ্যাঁ। যখন দেখলাম যে আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করালাম, তখন আমি নিজেই জব ছেড়ে দিছি, নিজেই জব ছেড়ে দিছি, হ্যাঁ। দেখেন 2018 সাল থেকে লার্নিং স্কুলের অবস্থান এখন চিন্তা করেন যে এখানে চলে এসেছে। এখন ভবিষ্যতে আর কোথায় যাবে? তো আমি যদি জবের পিছনে চিন্তা করতাম যে শুধু জব নিয়ে আমি কাজ মানে আমি জবই করবো, অন্য কিছু করবো না, আমি একটা সময় কিন্তু জব নিজে থেকে ছেড়ে দিয়েছি যে না, জব করবো না, ভালো লাগে না, আমার নিজের স্বাধীনতা আছে, নিজে আমি এখানে কাজ করতেছি, নিজের ভালো একটা মানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমি এখান থেকে পাচ্ছি, মানে এইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আমি পাচ্ছি, তার মানে আমার চলতেছে। তো এত চাকরির পিছনে দৌড়াদৌড়ি কোনো মানে হয় না। এটা এখন বলতে পারে যে আপনি চাকরি নিয়ে কাজ করতেছেন, স্টুডেন্টই করতেছেন না। আমি বলতেছি চাকরি তো অবশ্যই, যাদের চিন্তা ভাবনা আছে চাকরি করবেন তারা চাকরি নিয়ে নিয়ে থাকেন, কিন্তু এর পাশাপাশি অল্টারনেটিভ কোনো কিছু করার চেষ্টা করেন। চাকরি যদি না হয় কি করবেন বলেন? তার লাইফে শেষ না। 30 বছর পর্যন্ত ট্রাই করলেন, দেখা গেলো 30 বছর প্লাস হয়ে গেলে আপনার চাকরি হলো না, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার অল্টারনেটিভ চিন্তা করতে হবে যে আমি এখন কি করব, করবেন ফিরবেন এটা এটা। তাহলে আগের থেকে চিন্তা করেন যে আমার জব যদি না হয় বা আমি জবের চেষ্টা করব, তার পাশাপাশি একটা কিছু আমি করতেছি। মেয়েদের জন্য এত টেনশন নাই, ছেলেদের জন্য এই বিষয়টা বিশেষ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর আহামরি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাকরি কইরা সৎ পথে যদি থাকেন অনেক কিছু করে ফেলবেন, এইটা কিচ্ছু করতে পারবেন না। যদি সৎ পথে থাকেন আপনি কয় টাকা স্যালারি পাবেন? কয় টাকা আপনি স্যালারি পাবেন? এই স্যালারি দিয়ে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানে চাকরির যারা সৎ ভাবে জীবনযাপন করতেছে তাদের কিন্তু কষ্ট চলা, কিন্তু যারা ঘুষ খাচ্ছে তাদের কথা বাদ দেন না, বুঝতে ভাইয়া আমাকে তো ছোট একটা অফিস পদে চাকরি করে 3-4টা বাড়ি করে ফেলছে, এটার আলাপ বাদ। কিন্তু সৎ পথে চলতে হলে আপনি দেখা গেলো যে চাকরি করতে হলে আপনি সারা জীবন কোনো রকম ভাবে চলে ফিরে যাইতে পারবেন। এটা তারপরেও তো চাকরি নাই, আপনি করবেন কিভাবে? কই থেকে আসবে চাকরি বলেন? এই যে 1 বছর বয়স আছে অনেকেরই, অনেক ছেলেদের, মেয়েদের কথা বাদ দিলাম, তো ছেলেদের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই কঠিন ব্যাপার।
এই যে এই ধরনের অঙ্ক যদি আসে আমরা কিন্তু এই যে পরীক্ষার হলে এগুলা নিয়ে চিন্তা করি, যদি কাজ পানি অপেক্ষা এত গুণ ভারী হয় তবে 40 ঘন সেন্টিমিটার কাজের ওজন কত গ্রাম। এই জিনিসটা না, এই জিনিস অঙ্কগুলো না অনেক ভাবে পেছানো গোছানো ভাবে করা আছে বইয়ের মধ্যে বা বিভিন্ন জায়গায়, যে যদি কাজ পানি অপেক্ষা এত গুণ ভারী হয় 40 ঘন সেন্টিমিটার কাজের ওজন কত। এই ধরনের অঙ্ক আসলে সরাসরি কোনো কথা নাই, এটাকে এটা দ্বারা গুণ করে দেন, যা আসবে মানে 2.5 এই যে এত গুণ ভারী এত ঘন সেন্টিমিটার যা থাকবে এটা দ্বারা গুণ করে দেন। 4 25 কত হয় দেখেন, গুণ করার সিস্টেমটা বুঝেন। এই 4 দ্বারা 25 কে গুণ করেন, 4 25 100, আরেকটা শূন্য আছে দিয়ে দেন, দশমিকটা কয় ঘর পরে, টোটাল দশমিক 1 ঘর পরে, এইটাই অ্যান্সার কিন্তু এটাই। কিন্তু বইয়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে বলা আছে অনেক, মানে এই সহজ বিষয়টা কঠিন করা আছে কিভাবে, যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কে আর এখানে কি 1 সেন্টিমিটার, এই যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান সমান 1 গ্রাম পানির ওজন, পরস্পর সমান দিয়ে এইটা অনেক কিছু জিনিসগুলো আলটিমেট শেষ মাসে এই কাজটাই হয়। এটার সাথে এটা গুণ করে দেন, এটার সাথে গুণ করে দেন, অঙ্ক হয়ে যাবে। দেখেন এটা বুঝছেন কিনা। যে এটা এইভাবে করা যায়, আপনি যদি বলেন যে না আমি এইভাবে করবো না, আমি বুঝে বুঝেই করবো, তাহলে দেখেন যে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, তাহলে কত গ্রাম, এই 40 ঘন সেন্টিমিটার পানির ওজন হবে কত গ্রাম, এই 40 গ্রাম। আবার দেখেন এখানে বলা আছে যে কাজ পানি অপেক্ষা এত গুণ ভারী, তো এটা না, এটা কি 1 ঘন সেন্টিমিটার, 40 ঘন সেন্টিমিটার কাছের ওজন কত, তাহলে এইটা এই 40 ঘন সেন্টিমিটার পানির চেয়ে এত গুণ ভারী, তাই না, তাহলে এইটার ওজন কত, তাহলে 1 ঘন সেন্টিমিটার, দেখেন এটা এত না, 40 ঘন সেন্টিমিটার পানি, 40 গ্রামের ওজন কত হবে, 40 গ্রাম কাচের ওজন, এটাকে এটা দ্বারা গুণ করে দিন, হয়ে গেল ওই একই জিনিস। তাছাড়া আমরা পরীক্ষার হলে কিভাবে করবো, এটাই এই ধরনের এত ভারী টারি কোনো কিছু লেখা আসলে যে একটা আছে এটাকে এটা দ্বারা গুণ করব, জাস্ট অ্যান্সার যা আসবে ওইটাই, এত কিছু লেখার দরকার নেই। 14 নম্বর দেখেন, একটু তেলপূর্ণ পাত্রের ওজন এত কেজি, অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি হলে পাত্রটির ওজন কত কেজি। এটা তো এর আগে মনে হয় ডিটেলস করাইছিলাম। এই যে নামটা আমি পড়তে পারতেছি না, এমডি কি যেন, এমডি মাসুম আহমেদ বলছেন আমি তো এসএসসি 24 ব্যাচ, কিন্তু এগুলো তো অনেক সহজ অঙ্ক। বাতিজা তুমি তো এসএসসি 24 ব্যাচ, মাঠে আসো, হ্যাঁ মাঠে আসো, তোমরা মাঠে আসতে আসতে তখন বুঝবা যে কত সহজ। আর পরীক্ষার হলে যখন 10 থেকে 15 সেকেন্ডে এই অঙ্কগুলো মিলাতে হয়, 10 থেকে 15 সেকেন্ডে এই ধরনের অঙ্কগুলো করতে হয়, তুমি হয়তো করতে পারতেছ হয়তো দুই একটা অঙ্ক। যারা পরীক্ষা দেয় না, একটা জিনিস খেয়াল করবেন, যারা পরীক্ষা দেয় না পরীক্ষার প্রশ্ন দেখে বলে যে আরে প্রশ্ন তো একদম সহজ ছিল, মানে যে দেখে যে মানে গ্যাপে গ্যাপে 80টা প্রশ্ন, 80টা গ্যাপের মধ্যে দেখা গেলো প্রথম 3টা প্রশ্ন সহজ, এরপরে 2টা প্রশ্ন কঠিন, এরপর আবার 3টা প্রশ্ন সহজ, এরপর আবার একটা প্রশ্ন কঠিন, এইভাবেই তো হয় পরীক্ষাগুলা। এরপর দেখা গেল যে আবার 2টা প্রশ্ন সহজ, একটা প্রশ্ন কঠিন, সেখান থেকে কঠিনের দিকে চোখটা কম যায়, শুধু সহজ সহজের গুলো তাকায়, হ্যাঁ তাকায় বলা যে কি প্রশ্ন তো সহজ ছিল, ঠিক না কেন, প্রশ্ন তো সহজ হয়েছে। কিন্তু দেখা গেল যে 80টা প্রশ্নের মধ্যে আপনার 70 পাওয়া লাগে চাকরি পেতে, দেখা গেল যে এখানে 25 মানে 20 থেকে 25টা প্রশ্ন কঠিন ছিল, সেই 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু তাকায় না, সে শুধু সহজগুলো তাকিয়ে বলে আরে প্রশ্ন তো সহজ ছিল। এই যে পরীক্ষার হলের বাইরে যারা থাকে আর পরীক্ষার হলে যারা থাকে তারা বুঝে যে 25 থেকে 30 সেকেন্ডে অঙ্ক করাটা কতটা কঠিন। পরীক্ষার হলে প্রাইমারি পরীক্ষার কথা যদি চিন্তা করেন, 80টা প্রশ্ন, 20টা ম্যাথ, 60টা আদার প্রশ্ন, টোটাল সময় 60 মিনিট। দেখেন একটা প্রশ্নের জন্য কিন্তু 1 মিনিট সময় না। এখন 20টা ম্যাথও যদি যে বাতিজা বলতেছে যে সহজ, আমি তো এসএসসি 2024 ব্যাচ, এই ম্যাথ গুলা সহজ, তারা যদি এই 20টা ম্যাথ করতে দেন সে তো 3 ঘন্টা লাগিয়ে করবে, 3 ঘন্টা লাগবে এই 20টা ম্যাথ করতে, এটা কম্পিটিশন। এখানে 1 সেকেন্ড সময়ের ভ্যালু অনেক। সে যে বলতেছে সহজ, সে তো আসলে মানে মানে এই লেভেলে আসে নাই। যখন অনার্স মাস কমপ্লিট করে যখন এই যে চাকরি পরীক্ষা দিতে যাবে তখন বুঝবে যে সহজ নাকি। ঠিক আছে, আমার কথা ঠিক আছে কিনা এটা বলবেন। যে বাতিজা যে বলতেছে যে আমি এসএসসি 2024 ব্যাচ, ভাই এগুলো তো অনেক সহজ লাগে আমার কাছে, আসলে কি সহজ? পরীক্ষার হলে একটা অঙ্ক 3 মিনিটে করতে পারলে তো সহজ না, যে অঙ্ক আপনার 15 সেকেন্ডে করতে হবে, 20 সেকেন্ডে করতে হবে, তাহলে সেটা সহজ।
এটা দেখেন, এটা আমরা করতে পারি কয়েকটা সিস্টেমে। আমি একটা সহজ টেকনিকটা একবার বুঝিয়ে দিই। যে সহজ যেটা, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন এই ধরনের অঙ্ক আসলে, কই? এই যে সহজ যে টেকনিকটা, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবেন, থাকতেছে 10। এই 10 আবার ছোট সংখ্যা থেকে বিয়োগ করবেন, মানে বিয়োগ ফলটা ছোট সংখ্যা থেকে বিয়োগ করবেন শেষে। এই 10 হবে ওজন, এটার ওজন কত, এটার অ্যান্সার কত? 10। পাত্রের ওজন কত? 10। এখন যদি পাত্রের ওজন না বলে, যদি বলতে তেলের ওজন, তেলের ওজন কত, তাহলে 30 থেকে এই যে পাত্রের ওজন বাদ দেন 20, এইটা। এবার যদি সহজভাবে করেন, সহজভাবে করলে কি, এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবেন, যে বিয়োগ ফল হলো 10, এই 10টা আবার ছোট যে সংখ্যা থাকবে ওটা থেকে বিয়োগ করে দিয়ে যা হবে এটা পাত্রের ওজন। এখন যদি বলেন যে আমি বুঝে বুঝে করব, এখন যদি চিন্তা করেন যে আমি বুঝে বুঝে করব, আপনি বুঝে বুঝে করতে পারেন। এখানে দেখেন তেলপূর্ণ পাত্রের ওজন এত কেজি, দেখেন সম্পন্ন মানে এক তেল দা বুঝাইলাম যে সম্পন্ন তেল, হ্যাঁ সম্পন্ন তেল প্লাস পাত্র, এই দুইটার ওজন হইতেছে 30 কেজি। ওকে, এখন বলছে অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি। এখন দেখেন এখানে সম্পূর্ণ তেল ছিল, এখানে ছিল হাফ তেল, মানে অর্ধেক তেল প্লাস পাত্র, ওজন হইতেছে কয় কেজি? 20 কেজি। এই যে এই লাইনটা বোঝার আছে, বুঝছেন? এই অঙ্কটা অনেক বড় করে করে, আমি কিন্তু বড় করি না, কারণ সহজ, এত কিছু লেখার দরকার নেই, খালি জাস্ট বুঝলেই হবে। দেখেন মানে সম্পন্ন তেল মানে একদম ড্রামটা বা পাত্রটা ভর্তি তেল প্লাস পাত্রের ওজন, আবার হাফ ড্রাম তেল প্লাস পাত্রের ওজন। এখন চিন্তা করেন তো, আপনি একটা গ্লাস নিছেন, আচ্ছা পরীক্ষা করবেন, একটা গ্লাসে যদি মনে করেন আপনি সম্পূর্ণ পানি নেন, মানে একটা মগ নিলেন এরকম করে, ওই যে আমার লার্নিং সেলের মগটার মতো হয়ে গেছে, হ্যাঁ মনে করেন যে এই মগটার মধ্যে অর্ধেক পানি নিলেন। সাপোজ মনে করেন যে আমি আগে থেকে জানি যে এই মগটার ওজন, এই মগটার ওজন হচ্ছে, সাপোজ ধরেন যে কত ধরবো, 300 গ্রাম। আমরা মগের ওজন জানি 300 গ্রাম, আর অর্ধেক পানি যে নিছি, দেখেন অর্ধেক পানির ওজন হইতেছে 50 গ্রাম। ওকে 100 গ্রাম ধরি, 50 গ্রাম আর বেশি কম লাগে, হ্যাঁ 100 গ্রাম। এটা বুঝবেন যে এই মগটাতে, মগটার ওজন এটা হচ্ছে মগের ওজন, আর এটা হচ্ছে এই যে ভিতরের পানির ওজন 100 গ্রাম। এখন এই মগটাই দেখেন, এই মগটাই, এই অঙ্কটা বোঝার সবচেয়ে বেস্ট টেকনিক হচ্ছে এটাই। এই মগটাই আমি যখন সম্পূর্ণ পানি দ্বারা ফিল আপ করলাম, খেয়াল করবেন সম্পূর্ণ পানি দ্বারা ফিল আপ করলাম, তখন মগের ওজন কিন্তু 300 গ্রাম 300 গ্রামই থাকবে, তাই না? এখানে কিন্তু হাফ যখন ছিল পানি তখনও কিন্তু, আর সম্পূর্ণ যখন পানি দ্বারা পূর্ণ করলাম তখন পানির ওজন কিন্তু 100 থেকে 200 হয়ে গেছে, দেখেন। কারণ অর্ধেকের ওজন যদি 100 হয়, তাহলে সম্পূর্ণ মগ পানির ওজন কত গ্রাম? 200 গ্রাম হয়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু মগের ওজন বা বালতির ওজন যেটাই বলেন, এটার ওজন কিন্তু চেঞ্জ হয় না, এটার ওজন কিন্তু চেঞ্জ হয় না, এটার ওজন যা আছে তাই থাকবে। পানি অর্ধেক দেন, 4/1 দেন বা একটু দেন, এখানে এই কাজটাই করা হয়েছে যে সম্পূর্ণ তেল প্লাস পাত্র, পাত্রের ওজন তো সবসময় ফিক্সড যেটা আছে, এটা সম্পূর্ণ তেল। এখানে তেল অর্ধেক কমে ফেলছে, যে হাফ, সম্পূর্ণ তেলের জায়গায় আগের মতো হাফ করে ফেলছে, হাফ তেল প্লাস পাত্র। এখন যদি এখানে যদি এটার সাথে আপনি কম্পেয়ার করেন, দেখেন তো এখানে অর্ধেক থেকে, মানে সম্পূর্ণ তেল থেকে অর্ধেক তেল বাদ দিল, তাহলে তেল থাকে কতটুকু? হাফ। এই যে পাত্র যখন বিয়োগ করবো, দেখেন নিচে বিয়োগ চিহ্ন দিত না, পাত্রের ওজন কিন্তু দুইটা থেকে বাদ যাবে, কারণ পাত্রের ওজন তো সমান। আপনি অর্ধেক পানি রাখেন, অর্ধেক তেল রাখেন, আর সম্পূর্ণ তেল রাখেন, পাত্রের ওজন তো সমান, এই জন্য পাত্র মাইনাস পাত্র, পাত্র বাদ দিয়ে গেল। তাহলে এখন যে এই যে অর্ধেক তেলের ওজন আমরা পাইতেছি কত? 10 কেজি। দেখেন অর্ধেক পাত্র তেলের ওজন 10 কেজি, তাহলে সম্পূর্ণ তেলের ওজন কয় কেজি হবে? দেখেন অর্ধেক যদি 10 কেজি হয়, সম্পূর্ণ তেলের ওজন 20 কেজি। দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে সম্পূর্ণ তেলের ওজন হচ্ছে 20 কেজি। তাহলে ড্রামের ওজন কত? দেখেন তো সম্পূর্ণ তেল সহ পাত্রের ওজন ছিল 30 কেজি। আমরা দেখলাম এখানে কয় কেজি তেল আটে এই পাত্রে, এখানে তেল প্লাস পাত্র, আমরা দেখলাম যে টোটাল তেলই আটে 20 কেজি। তাহলে পাত্রের ওজন কয় কেজি? 10 কেজি। দেখেন এটা বুঝছেন কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার হতে হবে। অনেকে এটা মুখস্থ করতেন এতদিন, আমি কিন্তু দুইটা টেকনিকই দেখালাম, কেন ওই যে শর্টকাটটা আসলো। হ্যাঁ এটা দেখেন যে ক্লিয়ার কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, আমরা পরবর্তী অঙ্ক চলে যাব। যে এখানে কিন্তু বুঝাইছি একদম টোটালি জিনিসটা, আমি কিন্তু এই যে আপনাকে চিত্র দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম যে কিভাবে জিনিসটা হলো। পাত্রের ওজন
পাত্রের ওজন বলতে পারে, ড্রামের ওজন বলতে পারে, বালতির ওজন বলতে পারে, এগুলোর ওজন চেঞ্জ হবে না, শুধু তেলের ওজন ওঠানামা করবে। তাই একদম ক্লিয়ার হতে হবে। এতদিন কিন্তু অনেকে মুখস্থ করছেন এই ধরনের অঙ্কগুলা, আমি দেখছি, আমি যত জায়গায় স্টুডেন্ট পড়াইতে গেছি তারা বোঝে না। যখন আমি টিউশন করাইতাম এই অঙ্কগুলো তখন বুঝতো না, আমি পড়াইতে যাইতাম, বলে যে এটা কিসের জন্য হয়েছে এটা বোঝে না। এরপরে 15 নম্বর, এই যে এটাও বুঝে বুঝে করেছে 28তম বিসিএস এর অঙ্ক। হ্যাঁ ক্লিয়ার, সবারই ক্লিয়ার মোটামুটি। দেখেন এটা আছে যে 2 জন টাইপিস্ট, আচ্ছা এটা কি অঙ্ক আছে? 14 নম্বর আমরা করলাম না? হ্যাঁ 14, এখন আছে 15। দেখেন 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপিং করে। এই যে 2 জন কয় মিনিটে? 2 মিনিটে টাইপ করে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। দেখেন এটা শেষে আমি দেখিয়ে দেবো যে কিভাবে করবেন, ওটা সমস্যা নেই, কিন্তু এটা একটু বুঝেন যে 2 জন 2 মিনিট টাইপিং করতেছে 2 পৃষ্ঠা, মানে 2 জনে মিলে কাজ করতেছে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপিং করতেছে। এখন আমি যদি বলি যে 2 জনের জায়গায় 1 জন নিয়ে আসলাম, 1 জনে 2 মিনিটে টাইপিং করবে কত? এখন দেখেন যে কম করবে নাকি বেশি করবে। 2 জনে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপিং করতেছে। এখন 2 জনের জায়গায় লোক 1 জন সরিয়ে ফেলছি, 1 জন লোক নিয়ে আসছি, যে 2 জনের জায়গায় 1 জনকে 2 মিনিট টাইপিং করতে দিচ্ছি। 2 জন ম্যান থেকে 1 জন ম্যান আমি নিয়ে গেছি, 1 জনকে 2 মিনিট টাইপিং করতে দিচ্ছি, তখন কিন্তু সে কম টাইপিং করতে পারবে, তখন কিন্তু সে 2 পৃষ্ঠা টাইপিং করতে পারবে না। বুঝলেন? 2 জনে করতেছে 2 মিনিটে 2 পৃষ্ঠা। এখন 1 জনের যদি লোক সংখ্যা যদি 1 জন কমিয়ে দিয়ে যদি আমরা করি, তাহলে কিন্তু সে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা টাইপিং করতে পারবে না, সে কি কম করবে। এই জন্য এই 2 এখানে গিয়ে ভাগ হলো। আবার সেম ভাবে 1 জন 1 মিনিটে, দেখেন 1 জনে 2 মিনিটে যা টাইপিং করবে, আবার 1 জনে 1 মিনিটে, তাহলে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি করবে না? এটা দেখেন, এটা এখানে যায় কিন্তু এটা, ও হ্যাঁ এখানে 1 জনে 2 মিনিটে করবে একটু কম করবে, আবার 1 জনে 1 মিনিটে, এই জন্য এটা গিয়ে গুণ হয়ে এখানে কিন্তু এটা হয়ে যাবে। সেম ভাবে আপনি এখানে চলে আসেন যে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা। তো দেখেন যে 6 মিনিটে, ও 6 মিনিট, এটা এখানে কি বলছে কতজন টাইপিস্ট, ও আমাদের এই অঙ্কটা একটু উল্টো হয়ে গেছে, একটু আমি যদি সাজিয়ে লিখি, দেখেন এই অঙ্কটা আমাদের কি জিনিসটা চাইছে যে 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপিং করে। আমাদের কনসেপ্ট কিন্তু ঠিক আছে, 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপিং করে, লোক সংখ্যা চাইছে যে জিনিসটা চাই ওইটা। তাহলে আমরা বলতে পারি যে 2 পৃষ্ঠা এভাবে সাজাইতে পারি, 2 পৃষ্ঠা 2 মিনিটে টাইপ করে 2 জন। আমাদের কিন্তু উল্টো হয়ে গেছিল। হ্যাঁ, আমাদের সিএসএ যে জিনিসটা চাবে এটা ডান সাইডে রাখবেন, যে জিনিসটা চাইতেছে ওইটা ডান সাইডে রাখবেন। তাহলে 2 পৃষ্ঠা 2 মিনিট টাইপিং করে 2 জনে, তাহলে 1 পৃষ্ঠা 2 মিনিটে টাইপিং করতে, দেখেন তো 1 পৃষ্ঠা যদি দেখেন 2 পৃষ্ঠা টাইপিং করতে 2 মিনিট 2 জন লাগতেছে, তাহলে 1 পৃষ্ঠা যদি 2 মিনিটে টাইপিং করে লোক বেশি লাগবে না কম লাগবে? 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার জায়গায় 1 পৃষ্ঠা যদি টাইপিং করে তখন কিন্তু লোক কম লাগবে, এই জন্য কিন্তু ভাগ হচ্ছে। এখন 1 পৃষ্ঠা যদি 1 মিনিটে টাইপিং করতে চায়, দেখেন 1 পৃষ্ঠা 2 মিনিটে টাইপিং করলো, এখানে 1 পৃষ্ঠা যদি 2 মিনিটের জায়গায় 1 মিনিটে টাইপিং করতে চায় তখন কিন্তু সময় বেশি লাগবে, মানে লোক বেশি লাগবে, এজন্য কিন্তু ভাগ হলো। এরপরে আমাদের বলা আছে যে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপিং করতে পারবে কত জনে। তো এখন যদি বলি যে 6 মিনিটে 1 পৃষ্ঠা টাইপিং করবে, তখন কিন্তু লোক সংখ্যা আরো কম লাগবে। দেখেন 2 ইন্টু 2 নিচে হবে 6 মিনিট, সময় বাড়াই দিছি লোক কম লাগবে, এই জিনিসটা মনে রাখেন, সময় বাড়াই দিলে লোক কম লাগবে, সময় কমাই দিলে লোক বেশি লাগবে। তো 6 মিনিটে 1 পৃষ্ঠা টাইপিং করতে, এই জন্য কিন্তু সময় কম, লোক কম লাগবে এটা। এখন লাস্টে কি আছে? 18 পৃষ্ঠা। 6 মিনিটে 18 পৃষ্ঠা যদি টাইপিং করতে চায়, 6 মিনিটে 1 পৃষ্ঠার চেয়ে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপিং করতে সময় বেশি লাগবে, এজন্য কিন্তু এটা গুণ হবে 2 ইন্টু 2 ইন্টু 18, নিচে হইতেছে 6। এই যে নিচে একটা 2 আছে, হ্যাঁ এই 3 আর 2 কাটা, তাহলে কত হচ্ছে টোটাল আমাদের এখানে? 3 দুগুণে 6, এই 6 কিন্তু অ্যান্সার হচ্ছে। আর পরীক্ষার হলে আমরা কিন্তু এত মানে পেঁচাবো না, আমরা কিভাবে করব? সহজ হিসাব। এইখানে এই যে দেখেন 2 2 2, এখানে যে কোনো মানে 2টা গুণ করব, একটা নিচে নিয়ে আসব, 2টা গুণ করব একটা নিচে নিয়ে আসব। এরপরে এইখানে এসে দেখেন, এইখানে আসিয়া দেখেন যে এই যে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপিং করতে পারে, তাই না? 6 মিনিটে 18 পৃষ্ঠা। তো এই যে মিনিট যেটা আছে এটা নিচে নিয়ে আসবো, আর এই যে 18 পৃষ্ঠা বেশি না, এইটা উপরে চলে যাবে, গুণ হবে এটা। এখন দেখেন এক লাইনে কিন্তু করা যাবে, 3 6 18, 2 2 কাটা, এই যে 6 মিনিট, টোটাল কিন্তু 6 মিনিট হচ্ছে। সহজ হিসাব কিন্তু এইভাবে আপনি করবেন। আবার বলতেছি
সহজ হিসাব হচ্ছে এইভাবে আপনি করবেন পরীক্ষার হলে। এই যে প্রথম দুইটা কোণ, এটা দ্বারা ভাগ, এরপর আবার শেষে এখানে যেটা আছে যে 6 মিনিটে, এটা যেহেতু 18 পৃষ্ঠা, 6 মিনিটের জন্য 6টা কম হবে, 18টা উপরে চলে গেল। এইভাবে আপনি প্র্যাকটিস করে নিজে নিজেই পারবেন। ঠিক আছে, এত কঠিন করার কিন্তু কোনো মানে হয় না। যাই হোক, নেক্সট ক্লাসে করব, খুব টায়ার্ড লাগতেছে। হ্যাঁ, মিম আক্তার বলছে ঘুম ধরছে, আমারও টায়ার্ড লাগতেছে। নেক্সট ক্লাসে করবো, অনেকক্ষণ ধরে বক বক করলাম আপনাদের সাথে। তো সবাই একটু শেয়ার করে দিবেন, আর যারা এখনো আমাদের পেইড বেসে ভর্তি হন নাই একটু ভর্তি হয়ে যাবেন। নিবন্ধন শর্ট সাজেশনটা কিন্তু বের হয়ে গেছে। নিবন্ধন যে কোনো বই কেনার আগে আমাদের বইটা হাতে নিয়ে দেখবেন। আবার বলতেছি, যে কোনো বই, নিবন্ধন যে কোনো বই কেনার আগে আমাদের বইটা একটু হাতে নিয়ে দেখবেন। কিনতে হবে এরকম না। আর প্রাইমারি শর্ট সাজেশনটা ইনশাল্লাহ একদম ট্রেন্ডিং পজিশন আছে। আর কোর্সে তো অবশ্যই অবশ্যই যারা সামর্থ্যবান আছেন তারা সবাই কোর্সে ভর্তি হয়ে যাবেন। এটা বলি যে অনেক কিছু শিখতে পারবেন। এখানে কিন্তু রেগুলার ক্লাস হবে, রেগুলার পরীক্ষা হবে। মোটামুটি আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ক্লাসটা একটু শেয়ার করে দেন, যারা শেষ পর্যন্ত আছেন একটু শেয়ার করে দেন। আপনারা শেয়ার করলে কিন্তু আমাদেরও ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।